দাদুর কথা মনে পড়লে কোন স্মৃতিটা এখনো মনের মণিকোঠায় ভেসে ওঠে? যা কিছু শোনা বন্ধুর কাছ থেকে, দাদুর কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে শুনেছি, গল্প করতেন তাঁরাও, তাদের কাছ থেকে শোনার পরে এসে দাদুর পাশে বসে, হ্যাঁ গো তুমি এরম এরম করেছো, মুখের দিকে তাকিয়ে, তোকে কে বললো? কালী, এই অনিল, নিশ্চয়ই এদের কাজ। পোস্টারে পোস্টারে দেখছেন বা কোনো বইয়ের প্রচ্ছদে দেখছেন এক হাতে তরোয়াল, অন্য হাতে মাংসপিণ্ড, তখন কষ্টই হয় তার মানে। মাংসর দোকান প্রতিষ্ঠা করেছেন, বাঙালি হিন্দু ঝটকা মাংসের দোকান প্রতিষ্ঠা করেছিলেন। এর মানে এই না তাকে আমার হাতে তরোয়াল আর মাংস দিয়ে দেখাতে হবে বা চাপড় নিয়ে হাতে দেখাতে হবে। আপনি যে কথা বলছিলেন আমি তারই রেস ধরে, এই অদ্ভুত সুন্দর পাড়ার বাসিন্দা এখনো তো তাহলে আপনারা এবং অন্যান্য বিপ্লবী যারা তাদের উত্তরসূরিরা সবাই আছেন। কার নাম বলবো আর কার নাম বলবো না, মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে অনন্ত সিং, লোকনাথ বল, বাঘা যতীন, এম এন রায়, চিত্তপ্রিয় রায়চৌধুরী, বিনয় বাদল, দীনেশ, কাকে বাদ দেবো আমি? একটা সময় তো স্বাধীনতা সংগ্রামীদের আলাদা সম্মান এবং আলাদাভাবে আপনারা জানেন পেনশনেরও ব্যবস্থা করা হয়েছিল, সাম্মানিক দেওয়ার কথা হয়েছিল। গোপালবাবু এরকম কোনো সম্মান পেয়েছেন? এনারা কিছু পাওয়ার জন্য দেশের কাজ করেন। কোথাও কি মনে হচ্ছে যে সেই দিন তিনি যদি না দাঁড়াতেন, রুখে যদি না দাঁড়াতেন, আমি কিন্তু বারবার করে বলছি এবং দর্শকদেরও বলছি, এর মধ্যে কোনো ইন্ধন নেই, যেটা ইতিহাস সেটাই বলতে হবে, যে মুসলিম লীগের উচ্ছৃঙ্খল যারা, তাদের সঙ্গেই কিন্তু লড়াই ছিল। কোনোভাবে কিন্তু কোনো কাউকে ধর্মীয় পরিচয় দাগিয়ে দিলে চলবে না। তার কারণ সেই সময় অনেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ উভয় পক্ষেই ছিলেন যারা মানবিকতা দেখিয়েছে, সেটা ভুলে গেলে চলবে না। আমি এগুলো বলেও বলি যে যেভাবে উনি রুখে দাঁড়িয়েছিলেন এবং যেভাবে সবাইকে একত্রিত করেছিলেন, তাতে কি আপনারা কখনো এটা মনে করেন যে তাকে বলা হয় কলকাতার রক্ষাকর্তা? বিহারি, ইউপির লোক, উড়িয়া, কিছু নেপালি, কিছু পাঞ্জাবি, এদের সকলকে ইউনাইটেড করে প্রয়োজনে তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল। অস্ত্র তুলে দেওয়ার সঙ্গে তাদের কিছু বীজমন্ত্র দিয়ে দেওয়া হয়েছিল। যেমন যে অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে উনি আজকে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করলেন এবং ছেলেদের হাতে যখন অস্ত্র তুলে দিচ্ছেন তখন উনি বলেছিলেন এই অস্ত্রের প্রয়োগটা সেইভাবে তাদের উপরেই করবে যারা তোমাকে অস্ত্র নিয়ে মারতে আসছে। মুসলিম লীগ দাঙ্গাকারী যারা যারা মারতে আসছে, তোমার এলাকায় অ্যাটাক করছে, তাদেরকে তুমি মারবে। হরিদ্বারে গিয়েছিল, চাদর কিনে এনেছে দাদুর জন্য, সামান্য কথা। দোকান থেকে ফিরছে, দাদুর সঙ্গে একজন ছিলেন, শীতে ও চাদর, মানে শীতের পোশাক কিছু দাদুর তার সঙ্গে ছিল না, কিন্তু দাদুর চাদর ছিল। মানে সে রীতিমতন কি ঠান্ডা পড়েছে দাদুর কানের কাছে করেছে, দাদু সেই চাদরটা খুলে তাকে দিয়ে দিয়েছে। এবারে বাড়িতে আসতে আমার ঠাম্মা বলছে যে তুমি চাদর গায়ে দিয়ে গেলে চাদরটা কোথায় গেল? এ বাবা, আচ্ছা আমি ট্যাক্সিতে ফেলে এসেছি। হয়ে গেল। তা বলে বাবা আমি চাদরটা কিনে আনলাম, 2-4 দিন গায়ে দিলে ট্যাক্সিতে ফেলে দিলে, এমন খেয়াল তোমার? ও ছাড়ো, আবার কেনা যাবে। বিবেক অগ্নিহোত্রী যদি উপযুক্ত সম্মান দিতেন এবং অর্থ দিতেন, তাহলে কি আজকে বিরোধিতা করতেন? আমার দাদুর চরিত্রটাকে বিকৃত করা হয়েছে। ছবি হোক, হাজার হাজার ছবি হোক, ছবির বিরোধিতা আমরা করছি না। তখনকার দিনে এরকম বাক্স করে ডিসপ্লে করা টাকা, মানে টিন জাতীয় যে বক্সগুলো হয় বড়, নিয়ে এসে বাক্স সমেত টাকা ভর্তি টাকা দিয়ে একটা ছবি সঙ্গে দিয়েছে। যে কি ব্যাপার, যে একে সরাতে হবে, এই যে ছবিটা দিয়েছি একে সরাতে হবে। দ্যাট মিনস সুপারি কিলিং যেটাকে বলছে এখনকার চালু ভাষা। তো উনি দেখে ওনার মুখের দিকে তাকিয়ে ওই বাক্সটাকে তুলে ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দিয়েছে, বলে গোপাল মুখুজ্জি এই ধরনের কাজ করে না। ভারতীয় জনতা পার্টি বা তৃণমূল, এই দুই পার্টির পক্ষ থেকে কি কোনোভাবে আপনাদের প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে? ওনারও কিন্তু একটা মেডেল আছে, যে সেই হিসেবে আমরা এই মানুষটাকে কেন স্বাধীনতা সংগ্রামী হিসেবে আখ্যা দিতে পারছি না? ওয়াই পাঁঠা।
Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222 9775696237. নমস্কার, আমি ঋতব্রত ভট্টাচার্য আর আপনারা দেখছেন আর প্লাস নিউজ রুম। আর প্লাস নিউজ রুমে আজকে প্রথা ভেঙে তিনজন। কেন তিনজন তা একটু বাদেই আপনারা বুঝতে পারবেন। তার কারণ আমার সঙ্গে রয়েছেন গোপাল মুখোপাধ্যায়ের ছোট নাতনি নিতা মুখোপাধ্যায়। নিতাদি, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন ছোট নাতি শান্তনু মুখোপাধ্যায়। ইতিমধ্যে আপনারা সবাই তাকে চেনেন, কারণ টেলিভিশনের পর্দায় এবং বিভিন্ন জায়গায় ডিজিটাল মিডিয়ায় শান্তনুবাবু বেশ সরব। আমাদের সঙ্গে রয়েছেন নিহারিকা মুখোপাধ্যায়, তিনি গোপাল মুখোপাধ্যায়ের মেজ নাতনি। আর আমার সঙ্গে একদিকে রয়েছে নারায়ণ আর অন্যদিকে রয়েছে আমাদের প্রতিনিধি রিয়া। আমি সরাসরি প্রথমে শান্তনুবাবু, আমি আপনার কাছে চলে যাব। আমি প্রথমেই বলবো, ছোট নাতি হিসেবে বাড়িতে সবার আদুরে ছিলেন। অবশ্যই। দাদুর কথা মনে পড়লে কোন স্মৃতিটা এখনো মনের মণিকোঠায় ভেসে ওঠে? স্মৃতি এখন কোথা থেকে শুরু করব, কোথা থেকে মানে শেষ করব, স্মৃতি বলা মুশকিল। সেই মানে শুরু আর শেষটা বুঝে উঠতে পারছি না। তবুও তার মধ্যে থেকে কিছু বলার চেষ্টা করছি। অত্যন্ত রাজভারী মানুষ ছিলেন, কথা খুব কম বলতেন। যদি আমি 10টা কথা বলি, হয়তো 1 বা হাফ কথা। তো যা কিছু ঘটনা ঘটেছে, কোথাও কোনো পরিস্থিতি এরকম কিছু হয়েছে, রাইডের গণ্ডগোল বা এইরকম কোনো কাজ করেছে, যা কিছু শোনা বন্ধুর কাছ থেকে, দাদুর কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে শুনেছি। গল্প করতেন তাঁরাও, তাদের কাছ থেকে শোনার পরে এসে দাদুর পাশে বসে, হ্যাঁ গো তুমি এরম করেছো, মুখের দিকে তাকিয়ে, তোকে কে বললো? কালী, এই অনিল, নিশ্চয়ই এদের কাজ, বলতে শুরু করতো। হ্যাঁ এরম না, তুমি এরকম কী করে করলে, এইরকম কী করে হলো, কি ঘটনা। এই আস্তে আস্তে তখন সে ভেতর থেকে একটু করে গর্বিত হতো। তাও খুব কম। গর্বিত তো অবশ্যই হতাম। ওনার যা কর্মকাণ্ড, ওনার যা ডেডিকেশান, ওরকম ত্যাগী মানুষ, সত্যি কথা বলতে আমাদের কাছে বা আজকের প্রজন্মর কাছে অত্যন্ত বিরল। উনি যে জায়গায় ছিলেন সেই সময়, আজকে আমাদের এবং আমার পরিবারের আজকে একটা বিশাল জায়গায় থাকার কথা, সমস্ত দিক থেকে, সামাজিক দিক থেকে বলুন, অর্থনৈতিক দিক থেকে বলুন, যে কোনো পরিকাঠামোর দিক থেকে। কিন্তু উনি এতটা ডেডিকেটেড, মানে ডাউন টু আর্থ মানুষ আমাদের চোখে, আমার পরিবারের চোখে, মানে আমরা এখনো পর্যন্ত আর দ্বিতীয় এই ধরনের মানুষ আর দেখিনি। আমাদের কাছে হিরো কি, হিরোর থেকে ভগবান যে আসনে রয়েছে, উনি আজকে আমাদের কাছে সেই আসনে রয়েছে। আমি একবার নিহারিকাদির কাছে চলে যাবো। নিহারিকাদি, আপনার স্মৃতিতে কীরকম গোপালবাবু? আমার ছোট থেকেই দাদু আর নাতনির যে সম্পর্ক, খুবই আমরা 3 বোন ছিলাম, 3 বোনই খুব আদরের। আর দাদুর হাতের কাজ খুব ভালো, আর আমার এইসব আঁকা এইসব দিকে খুব ন্যাক। তো দাদু যেসব জিনিসগুলো করতো সেটা আমি খুব দাদুর কাছ থেকে শিখেছি প্রচুর। মানে মাটির কাছ থেকে বলুন, টেরাকোটা, সব জিনিসটাই উনি, মডেল বানানো, এই জিনিসটা আমি ওনার কাছ থেকেই শেখা। আমার মানে খুব কাছে পেয়েছি, এবং বিভিন্ন ধরনের কাজে আমাকে খুব ইয়ে করতে, মানে উনি খুব সৃজনশীল মানুষ ছিলেন। ভীষণ কি করতে ভালোবাসতেন? মাটির, উনি স্পেয়ার টাইমে এইসব জিনিসগুলো করতেন। মাটির মূর্তিও করতেন। হ্যাঁ, নেতাজি বার্থডে আমাদের সেলিব্রেশন হয়, ওনারই সংস্থা জাতীয় আত্মোত্থান সমিতি, 1945 সাল থেকে আমাদের নেতাজি বার্থডে হয়। আগে 7 দিন ব্যাপী হতো, এখন 4 দিন ব্যাপী। তো উনি যে স্ট্যাচুটা রেখে আমরা, নেতাজি স্ট্যাচুটা রেখে আমরা প্রোগ্রামটা করি, সেটা ওনারই হাতে বানানো। বাহ বাহ, তার মানে এই যে চারিদিকে কি পারতেন না, সব দিকে মোটামুটি পারতেন না। আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ করতে আসে, যে কোনো মিস্ত্রি বলুন, ইলেকট্রিক মিস্ত্রি, কাঠের মিস্ত্রি, পাথরের মিস্ত্রি, টাইলসের মিস্ত্রি, রীতিমতো ভয় পেত। এমনকি একটা পান থেকে চুন খসা যাবে না, এতটা তার যে কোনো বিষয় নলেজ। মানে কাঠের কাজ, পাথর এত ভালো, এই হচ্ছে না, ওই হচ্ছে না, এটা এইভাবে কাট, ওটা এইভাবে কর, হ্যাঁ তুই লাইনটা এইভাবে কেন টেনেছিস। মানিক বলে আমাদের বাড়িতে যে কাজ করতো, হোমিওপ্যাথি ওষুধ পর্যন্ত দাদুর একটা বক্স ছিল,
তার মানে উনি মূর্তি গড়তেন এবং এখন 1945 অসাধারণ মাটির কাজ নেতাজির জানতেন। জন্মদিন, এবং কলকাতায় তখন নেতাজির জন্মদিন তো এইভাবে পালন হতো না, কিন্তু উনি পালন সব করতেন। থেকে পুরনো, অবশ্যই সব থেকে পুরনো। এবং এইরকম ভাবে নেতাজি এত নিষ্ঠার সঙ্গে নেতাজিকে আমার মনে হয় না কোনো জায়গায় পূজিতে হয় কোনো মানে স্বার্থ একদিকে ছাড়া। নেতাজির মূর্তিটাও তিনিই গড়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ আপনারা যখন পোস্টারে দেখছেন বা কোনো বইয়ের প্রচ্ছদে দেখছেন এক হাতে তরোয়াল অন্য হাতে মাংসপিণ্ড, তখন কষ্টই হয় তার মানে। নিশ্চয়ই না, কষ্ট। কষ্ট বলতে কষ্টটা তা নয়, ওই ব্যাপারটাকে মানুষটাকে বিকৃত করা হচ্ছে। তার যা ভাবমূর্তিটাকে বিকৃত করা হচ্ছে। হ্যাঁ, উনি মাংসর দোকান প্রতিষ্ঠা করেছেন, বাঙালি হিন্দুর ঝটকা মাংসের দোকান প্রতিষ্ঠা করেছিলেন। এর মানে এই না তাকে আমার হাতে তরোয়াল আর মাংস দিয়ে দেখাতে হবে বা চাপড় নিয়ে হাতে দেখাতে হবে। সেটা দেখানোর জন্য মানে যে বা যারা দেখাচ্ছে, আমার মনে হয় না সেটা নতুন করে তাদেরকে দেখানোর। সারা ভারতবর্ষ বিশ্ব জানে গোপাল মুখার্জির পাঁঠার মাংসের দোকান আছে, একমাত্র কলকাতা শহরের বুকে। তো সেটা উনি আবার নতুন করে ওনাকে পরিচিত করছেন, বা উনি বা ওনারা, সেটার প্রয়োজন মনে হয় নেই বা পড়ে না। আমি এখানে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো আপনাদের। দেখুন, আমরা সবাই তো খুব গর্বিত আমরা বাঙালি বলে, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। আমাদের দর্শক যারা রয়েছেন, এমনকি আমি কলকাতা শহরে এরকম অসংখ্য মানুষকে চিনি যাদের মাতৃভাষা হয়তো বাংলা ছিল না, কিন্তু তারা দীর্ঘদিন কলকাতায় থাকতে থাকতেন, তারাও বাঙালি হয়ে গেছেন। দেখুন, এটা আমাদের খুব গর্বের। বাঙালি সৃজনশীল, বাঙালি কবিতা লেখে, বাঙালি মূর্তি গড়ে, বাঙালি গান গায়, এসব সবাই জানে। কিন্তু কতিপয় মানুষ আছেন, সেটা বাঘা যতীন হতে পারে, সেটা বিনয় বাদল দীনেশ হতে পারেন, সেটা মাস্টারদা সূর্য সেন হতে পারেন, গোষ্ঠপাল হতে পারেন। কতিপয় মানুষ আছে যারা শৌর্যে বীর্যে বাঙালিকে, বাঙালির বীরের গাথাকে আরও প্রসারিত করেছে। সেক্ষেত্রে কোথাও কি মনে হয় তিনি একদিকে যেমন ছবি আঁকতে পারেন, মূর্তি গড়তে পারেন, সৃজনশীল কাজ করতে পারেন, অন্যদিকে তিনি সেইভাবে নিজেকে তৈরি করেছিলেন বিপ্লবী আদর্শে, যেটা একসময় অনুশীলন সমিতি বা যুগান্তর বা পরবর্তীকালে অন্যান্য, এবং আপনার দাদুর কাকা তিনি নিজেই তো স্বয়ং বিপ্লবী ছিলেন। কোথাও কি মনে হয় সেই কাকা এবং বাড়িতে একটা বিপ্লবীদের পরিবেশ থাকার জন্য আপনার দাদু আদতে ছিলেন বিপ্লবী? অবশ্যই, সে ব্যাপারে কোনো দ্বিমতের অবকাশ নেই এখানে। ঘটনাটা হচ্ছে, বিপ্লবী অনুকূল মুখার্জি, আমরা যে অঞ্চলে এখনো পর্যন্ত বাস করি, আমাদের নরপুরুষের বাস মলঙ্গালেন। বাংলার স্বাধীনতা আন্দোলনের যদি 10টা পীঠস্থান থাকে, অবশ্যই তার মধ্যে একটা হচ্ছে মলঙ্গালেন। যেমন যুগান্তর, অনুশীলন সমিতি, আত্মোন্নতি সমিতি, যারা সেই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিল। বিভিন্ন ক্লাব, বিভিন্ন আখড়া অঞ্চলে অঞ্চলে ছিল, যেমন বিষ্ণু ঘোষের আখড়া, পুলিন বিহারী দাসের আখড়া। আমাদের এই মলঙ্গালেনেতেও একটা আখড়া ছিল, যেখানে নিয়মিত কুস্তি, লাঠি খেলা, তরোয়াল চালানো। তার কারণ হচ্ছে তখন তো আর আগ্নেয়াস্ত্র পাওয়া বিপ্লবীদের কাছে এটা বিরাট, মানে সত্যি কথা বলতে খুব দুঃসাধ্য ব্যাপার ছিল। আগ্নেয়াস্ত্র নিয়ে সশস্ত্র বিপ্লব করবে, সেই সশস্ত্র বিপ্লবের আগুন এই মলঙ্গালেনের বুক থেকেই জ্বলে উঠেছিল 1914 সালে। এবং সেই আগুন যে জ্বালিয়েছিলেন বা যাঁরা জ্বালিয়েছিলেন, এই আত্মোন্নতি সমিতির একের পর এক নেতা, বিপিন বিহারী গাঙ্গুলি, হরিদাস দত্ত, গিরীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রণেন গাঙ্গুলি, প্রভাস দে, অনুকূল মুখার্জি, শ্রীশ মিত্তির, এনাদেরই উত্তরসূরি, এনাদেরই বিপ্লব মন্ত্রে, এনাদেরই অগ্নিমন্ত্রে দীক্ষিত গোপালচন্দ্র মুখার্জি, যাকে আমরা বর্তমানে এখন নানান রকমভাবে বিকৃত করে গোপাল পাঁঠা বলছি। এই পাঁঠা ব্যাপারটা কি করে এলো, কিভাবে এলো জানিনি, আমি আসবো এই ব্যাপারটার ব্যাখ্যাতে। তো দাদু এমনই একটা ঘরানা থেকে, এমনই একটা পরিবেশ থেকে তৈরি হয়েছে, যৌবন থেকে শৈশব, শৈশব থেকে কৈশোর, যেভাবেই বড় হয়ে উঠেছে, তাকে দেশপ্রেমটা শেখাতে হয়নি। স্বদেশিয়ানা, দেশপ্রেম কখন কি করতে হবে, এই জিনিসটা একবারের জন্য শেখাতে হয়নি। বিভিন্ন বিপ্লবীদের সংস্পর্শে এসে যেন ওনাদের
আশীর্বাদ ধন্যা হয়েছেন, ওনাদের সঙ্গে কথোপকথন হয়েছে, ওনাদের সঙ্গে বার্তালাপ হয়েছে, নিয়মিত কুস্তির আখড়ায় যেতেন, একটা বলিষ্ঠ চেহারার অধিকারী হয়েছেন, লাঠি খেলা জানতেন, দু হাতে সিদ্ধ হস্ত, অত্যন্ত ভালো তরোয়াল চালাতে পারতেন, সেরকম ভালো কুস্তিগির ছিলেন। তো একদম বলতে গেলে পূর্ণাঙ্গ একটা মানুষ যদি বলতে পারেন, যে সে চারিত্রিক দিক থেকেই বলুন, শৌর্যে বীর্যে সমস্ত দিক থেকে, তো সেইটা তাকে ওই পরিবেশটা গড়ে উঠতে সাহায্য করেছিল। আমার মনে হয় আমাদের দর্শকরা আমরা অনেকেই জানি যে পরিবেশটা একটা অদ্ভুত ছিল। ব্রিটিশ পুলিশ ঢুকলে বাচ্চারা গান গেয়ে উঠতেন, বিপ্লবীরা সতর্ক হয়ে যেতেন, বারবার পুলিশ হানা দিয়েছেন। আবার সেই আশ্চর্য এখনো কলকাতাতে আছে, সেই আশ্চর্য পাড়াতে নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি বক্তৃতা রাখছেন রাত্রের বেলায়, সবার বাড়িতে রেডিওতে ইথার তরঙ্গে ধরার চেষ্টা করা হচ্ছে নেতাজি কি বক্তৃতা রেখেছেন দেশের বাইরে থেকে দেশবাসীদের জন্য। একটা আশ্চর্য পাড়া, সেই পাড়াতে একের পর এক বিপ্লবীদের নাম বলে গেলেন। আসলে একের পর এক আদর্শবান পুরুষ এবং নারীরা সেই পাড়াতে ছিলেন। বাচ্চাদের তালিম দেওয়া হতো, সেই পাড়ার মহিলারা তাদের শেখাতেন পুলিশ ঢুকলে কোন গান গাইতে হবে, যাতে বিপ্লবীরা সতর্ক হয়ে যায়। আর সেই পাড়ার ঘরে ঘরে একদিকে যেমন গীতা পাঠ চলছে, অন্যদিকে চলছে বৈপ্লবিক সমস্ত গ্রন্থপাঠ। আর এই পাড়াতেই ছিল না কোনো জাতিভেদ, ছিল না কোনো বর্ণভেদ, একটা এগিয়ে থাকা পাড়া। সেই পাড়াতেই জন্মেছিলেন গোপাল মুখোপাধ্যায়। আপনি যে কথা বলছিলেন আমি তারই রেস ধরে, এই অদ্ভুত সুন্দর পাড়ার বাসিন্দা এখনও তো তাহলে আপনারা এবং অন্যান্য বিপ্লবী যারা তাদের উত্তরসূরিরা সবাই আছেন, মানে এই পাড়াটা বোধহয় একটা ঐতিহ্য আপনাদের কাছে বলতে। দেখুন, আত্মোন্নতি সমিতি যেহেতু ওই অঞ্চল থেকে পরিচালিত হতো, বাংলার বলুন ভারতবর্ষের বলুন যত নামি দামি বিপ্লবীরা ছিলেন, কার নাম বলবো আর কার নাম বলবো না, মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে অনন্ত সিং, লোকনাথ বল, বাঘা জ্যোতি, নেমেন রায়, চিত্তপ্রিয় রায়চৌধুরী, বিনয় বাদল দীনেশ, কাকে বাদ দেবো আমি, অরবিন্দ ঘোষ, বারিন ঘোষ, পুলিন বিহারী দাস নিয়মিত এই আখড়ায় আসা যাওয়া করতেন। নানান রকম তাদের গোপন মিটিং গুপ্ত আস্তানাতে হতো, নানান রকম তাদের পরিকল্পনা হতো, নানান রকম তাদের মানে প্ল্যানিং, বিভিন্ন রকমের তথ্য আদান প্রদান এই সমস্ত হতো। ওই শৈশব মানে শিশু অবস্থা থেকেই কিন্তু এই সমস্ত কাজের সঙ্গে উনি অ্যাক্টিভলি যুক্ত ছিলেন। কাউকে কোনো বার্তা পৌঁছতে হবে, একটা চিরকুট পকেটে করে নিয়ে নাচতে নাচতে একটা বাচ্চা ছেলে চলে যাচ্ছে, তখনকার দিনের পুলিশরা কিন্তু সন্দেহ করতেন একটা বাচ্চা ছেলে যাচ্ছে হাঁটতে হাঁটতে, কিন্তু ওই যে ছেলেটা হাঁটতে হাঁটতে যাচ্ছে অমুক লোকটার কাছে, সে কিন্তু ওই লোকটাকে চেনে, ওখানে গিয়ে চুপ করে দাঁড়াবে, ও দুটো লজেন্স দিল, লজেন্স খেতে খেতে ওই চিরকুটটা হাতে দিয়ে আবার সে বাড়ি ফিরে চলে এলো। কটা লোক জানে মহাকরণ অভিযানের সময় বিনয় বাদল দীনেশ যে সাহেবী পোশাক পরে গিয়েছিল, তাদেরকে পোশাকটা অর্ডার দেওয়ানোর দায়িত্ব ছিল গোপাল মুখার্জির? কটা লোক জানে এই ইতিহাস? দুকুড়িবালা দেবী প্রথম মহিলা স্বাধীনতা সংগ্রামী যিনি আর্মস অ্যাক্টে অ্যারেস্ট হন, তার কাছে প্রথম মহিলা আরডি রডা কোম্পানির C96 মাউজার পিস্তল লুকিয়ে রাখা ছিল। কটা লোক জানে এই জিনিসটা? লুকিয়ে রেখেও উনি কিন্তু স্বাধীনতা সংগ্রামী। অবশ্যই এরকমও অনেক ঘটনা আছে, মাতঙ্গিনী হাজরা পতাকা নিয়ে যাচ্ছেন, পেছনে হয়তো 300 লোক, একদম পেছনের সারির লোক গুলি খেয়ে গেছে, উনিও স্বাধীনতা সংগ্রামী, ওনারও কিন্তু একটা মেডেল আছে। তো সেই হিসেবে আমরা এই মানুষটাকে কেন স্বাধীনতা সংগ্রামী হিসেবে আখ্যা দিতে পারছি না? ওয়াই পাঁঠা কেন? আমি একদম সরাসরি আপনাদের জিজ্ঞেস করি, যেহেতু আপনারা পরিবারে 3 জনই আছেন, একটা সময় তো স্বাধীনতা সংগ্রামীদের আলাদা সম্মান এবং আলাদাভাবে আপনারা জানেন পেনশনেরও ব্যবস্থা করা হয়েছিল, সাম্মানিক দেওয়ার কথা হয়েছিল। গোপালবাবু এরকম কোনো সম্মান পেয়েছেন? না না না, সম্মান বলতে আমাদের পরিবারটাই স্বাধীনতা সংগ্রামীর পরিবার। স্বাধীনতা সংগ্রামীর ভাতা, পেনশন হয়তো দিতে এসেছিল অনুকূলবাবু জীবদ্দশাকালীন, কিন্তু এনারা এই জিনিসগুলো অ্যাকসেপ্ট কোনোদিনই করেননি। এনারা কিছু পাওয়ার জন্য দেশের কাজ করেননি। না, দাদুর সময় তো হয়নি। আর
আমি যতদূর দাদুর কাছ থেকে যা শুনতে পেয়েছি বা জানতে পেয়েছি, তাহলে হয়তো কিছু নিদর্শন থাকতো। যদি স্বাধীনতা সংগ্রামী ভাতা পেতেন বা মেডেল পেতেন, পদক ফদক দিতেন হয়তো ওনারা সরকার থেকে, তো সেই রকম ধরনের ওনারা কিছু পাননি বা করেননি। তবে শুনেছি, দাদুর কাছেই শোনা এই ঘটনাগুলো, যে কলকাতা কর্পোরেশনে মেয়র থাকাকালীন নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের বাড়িতে এসেছিলেন। তাছাড়াও বহু পরামর্শ আদান প্রদান করতে অনুকূলবাবুর সঙ্গে দেখা করতে আসতেন মাঝে মধ্যেই। তো উনি স্পেশালি এসেছিলেন যে ওনাকে কর্পোরেশনের কোনো একটা ডিপার্টমেন্টে দায়িত্ব দেওয়ার জন্য। তো উনি সসম্মানে ওই জিনিসটাকে প্রত্যাখ্যান করেন, যে না, আমরা এই সব কিছু পাওয়ার জন্য করার জন্য আমরা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করি। নেতাজিকে তো আপনার দাদু অসম্ভব শ্রদ্ধা করতেন এবং জীবনের ধ্রুবতারা মানতেন। ওনার আদর্শই উনি নিজেকে। এবং আজ অবধি আমরা যে সংগঠনটি চালাই, জাতীয় আত্মত্রাণ সমিতি, এই আত্মোন্নতি সমিতি, যেটা মলঙ্গা লেন থেকে স্বাধীনতা আন্দোলনে পরিচালিত হতো 1914 বা তার আগে থেকে, এবং যে জাতীয় বাহিনী গঠন করে উনি 42-এর আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন গান্ধীজির ডাকে, সেই জাতীয় বাহিনী এবং ইনঅ্যাক্টিভ হয়ে যায় 42-এর আন্দোলনে গান্ধীজির সঙ্গে মতবিরোধ হওয়ার পর, তারপর আবার এই জাতীয় বাহিনী অ্যাক্টিভ হয় 1946-এ। যার ফলস্বরূপ আজকে আমি আপনার এই অফিসে বসে রয়েছি পশ্চিমবাংলা বা কলকাতার বুকে, যেটা আজও পর্যন্ত ভারতবর্ষের ম্যাপের মধ্যে এই অংশটা রয়ে গেছে। এই দুটোরই প্রয়াস, মানে এই দুটো সংগঠনেরই মিলিত প্রয়াস বলতে পারেন জাতীয় আত্মত্রাণ সমিতি, যেটা 1945 সালে স্থাপিত হয়। আজও ওই নেতাজির ভাবধারা, নেতাজির যে মূল চিন্তাভাবনা, যে নীতি আদর্শ নিয়ে উনি এগিয়ে গেছিলেন, ভারতবর্ষের মাটিতে আজাদির ঝান্ডা গেড়েছিলেন, একতা, বিশ্বাস ও বলিদান, এই মূল মন্ত্র আমাদের এই সমিতি নিয়ে আমরাও এখনও পর্যন্ত সেই লিগাসিটাকে বহন করে চলছে। আমাদের পরিবার রয়েছে, আমাদের পরিবারও সেই জিনিসটাকে বহন করে নিয়ে চলেছে। আমি এবার সরাসরি আপনাদের জিজ্ঞেস করি, আপনারা বিশ্বাস করেন আজকে কলকাতাতে হিন্দুরা রয়েছে বেঁচে, তার অন্যতম কারণ আপনার দাদু? হ্যাঁ, সেটা তো 100% বিশ্বাস করাটা তো স্বাভাবিক ঘটনা। সেই সম্মান কি পেয়েছে? না, সম্মান সেই সম্মান পাননি উনি। উনি যেটা ডিজার্ভ করেন সেটা ওনাকে সেই সম্মান দেওয়া হয়নি। অনেকে বলেন আসলে তিনি ছিলেন নেতাজির আদর্শে এমন একজন মানুষ, বিপন্ন মানুষকে বাঁচার জন্যই তিনি দাঁড়িয়েছিলেন। এবং এটা আমি শুনেওছি এবং কিছু কিছু জায়গায় আমি দেখেছি যে তিনি শুধুমাত্র মুসলিম লীগের সেই উন্মত্ত যারা লাফিয়ে পড়েছিল, ঝাঁপিয়ে পড়েছিল, তাদেরই প্রতিহত করেছেন। কিন্তু তার নিজের একটা সাম্প্রদায়িক সম্প্রীতি এবং অনেকের সঙ্গেই সম্প্রীতি ছিল। কোথাও কি মনে হচ্ছে যে সেই দিন তিনি যদি না দাঁড়াতেন, রুখে যদি না দাঁড়াতেন, আমি কিন্তু বারবার করে বলছি এবং দর্শকদেরও বলছি, এর মধ্যে কোনো ইন্ধন নেই, যেটা ইতিহাস সেটাই বলতে হবে, যে মুসলিম লীগের উচ্ছৃঙ্খল যারা, তাদের সঙ্গেই কিন্তু লড়াই ছিল। কোনোভাবে কিন্তু কোনো কাউকে ধর্মীয় পরিচয় দাগিয়ে দিলে চলবে না। তার কারণ সেই সময় অনেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ উভয় পক্ষেই ছিলেন, যারা মানবিকতা দেখিয়েছেন, সেটা ভুলে গেলে চলবে না। আমি এগুলো বলেও বলি যে যেভাবে উনি রুখে দাঁড়িয়েছিলেন এবং যেভাবে সবাইকে একত্রিত করেছিলেন, তাতে কি আপনারা কখনো এটা মনে করেন যে তাকে বলা হয় কলকাতার রক্ষাকর্তা? মানে উনি কলকাতাটাকে সেদিন রক্ষা করেছিলেন দাঁড়িয়ে। আপনার মন থেকে এটা বিশ্বাস করেন? হ্যাঁ, একদম 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 সে ব্যাপারে কোনো দ্বিমতের অবকাশ নেই। আমি একটু সংক্ষেপে বলি, 46-এর দাঙ্গার ইতিহাস অনেকেরই জানা, অনেকে এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেকেই আরও ভালোভাবে অনেক কিছু জানতে পারছেন। এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল, এই পরিস্থিতিতে যদি আপনাকে ধরুন কেউ মারতে আসে হাতে একটা লাঠি নিয়ে, আপনি কিভাবে সেটাকে প্রতিরোধ করবেন? আপনাকে প্রতিরোধ করতে গেলে হয় হাতের কাছে কিছু একটা নিয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে বা প্রতিরোধ করতে হবে, নাহলে আপনি মার খেয়ে যাবেন। মার খাওয়া ছাড়া আপনার আর কোনো পথ থাকবে না। এক্স্যাক্টলি সেই জিনিসটাই তখন হয়েছিল।
মুসলিম লীগ অস্ত্রধারী যারা যে দাঙ্গাকারীরা বিভিন্ন মহল্লায় বিভিন্ন অঞ্চলে ঢুকেছিল দাঙ্গা করতে বা লুটতরাজ করতে ইত্যাদি ইত্যাদি সমস্ত ঘটনা নরকীয় হত্যালীলা করতে, তো সেই হত্যালীলাকে প্রোটেক্ট করতে হাতে অস্ত্র তুলে নিতে হয়েছিল ওনাদেরকে। এবং অগ্রণী ভূমিকা গোপাল মুখার্জি পালন করেছিলেন। একার মাধ্যমে তো কোনো কিছু হয় না, উনি বিভিন্ন প্রভিন্সের ছেলেদেরকে উনি একত্রিত করেছেন। তার মধ্যে বাঙালি আঞ্চলিক ছেলেরাও ছিল, বিহারের মানে বিহারি, ইউপির লোক, উড়িয়া, কিছু নেপালি, কিছু পাঞ্জাবি, এদের সকলকে ইউনাইটেড করে প্রয়োজনে তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল। অস্ত্র তুলে দেওয়ার সঙ্গে তাদের কিছু বীজমন্ত্র দিয়ে দেওয়া হয়েছিল। যেমন যে অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে উনি আজকে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করলেন এবং ছেলেদের হাতে যখন অস্ত্র তুলে দিচ্ছেন তখন উনি বলেছিলেন এই অস্ত্রের প্রয়োগটা সেইভাবে তাদের উপরেই করবে যারা তোমাকে অস্ত্র নিয়ে মারতে আসছে। মুসলিম লীগ দাঙ্গাকারী যারা যারা মারতে আসছে, তোমার এলাকায় অ্যাটাক করছে, তাদেরকে তুমি মারবে। মারবে মানে এটা দাদুরই বক্তব্য আর কি, একেবারে মেরে ফেলবে, আদমরা নয়, একেবারে তাদেরকে মারতে হবে। এবং ওনার নির্দেশ দেওয়া ছিল যে কোনো মুসলিম কোনো মহিলা, মুসলিম কোনো বাচ্চা, বৃদ্ধ বৃদ্ধা, কেউ রাস্তায় রিক্সা চালাচ্ছে, কোনো ঠেলাওয়ালা, কেউ রাস্তায় ফল বেচছে, তাদের কিন্তু একটা মাথার চুলেও হাত দেওয়া যাবে না। এবং ওই ছেলেরা অক্ষরে অক্ষরে পালন করেছিল এই জিনিসটা। আমি তোমার হাতে অস্ত্র তুলে দিচ্ছি, তোমাকে এই নির্দেশ দেওয়া হলো, এই নির্দেশ মেনে তুমি তোমার মতন কাজ করো। যেখানে বিপদে পড়বে, যেখানে মহল্লা বিপদে পড়বে, দেশ বিপদে, সেখানে ঝাঁপিয়ে পড়ে এই জায়গাটাকে প্রোটেক্ট করো। এই জিনিসটাই হয়েছিল ঘটনা। 1946 সালের 16ই আগস্ট এবং তারপরে কয়েকটা দিন গোটা কলকাতা উত্তাল ছিল। কলকাতার রাজপথে প্রকাশ্যে, সেটা মানিকতলা হতে পারে, সেটা মধ্য কলকাতা হতে পারে, সেটা আমরা যেসব জায়গায় দাঁড়িয়ে আছি এইসব জায়গাতেও হতে পারে, কলকাতার বিভিন্ন জায়গায়। এটা অস্বীকার কোনো জায়গা নেই যে মৃতদেহের স্তূপ ছিল, এটাও অস্বীকার করার কোনো জায়গাই নেই। ধর্ষিতা হয়েছিলেন প্রচুর নারী। এবং এটাও অস্বীকার করতে পারি না, লালবাজারে যারা বিদেশি সার্জন ছিল তাদের বসিয়ে রাখা হয়েছিল, তাদেরকে নামাতে দেয়নি। সব মিলিয়ে রাষ্ট্রশক্তি অর্থাৎ তৎকালীন যিনি প্রধানমন্ত্রী ছিলেন এবং মুসলিম লীগ অনেক ঠান্ডা মাথায় পরিকল্পনা করে লালবাজারে বেছে বেছে অফিসারদের বসিয়েছিলেন যাতে গোটা কলকাতাকে কয়েক মুহূর্তের মধ্যে দখল করে নেওয়া যায়। চারিদিকে আর্তনাদ, চারিদিকে হাহাকার। কিন্তু তারপর গোপাল মুখোপাধ্যায়ের নেতৃত্বে যখন কলকাতার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যে যুবকদের কথা আপনি বলছেন, রুখে দাঁড়ালো, তখন তো পালাবার জায়গা পেল না। অবশেষে তো যারা তৈরি করেছিলেন এই ছক, সাংঘাতিক ষড়যন্ত্রের ছক, তাদের তা প্রত্যাহার করতে হলো। এই ইতিহাসটা কি সঠিক? একদম হাতে পায়ে ধরাধরি করে তাদেরকে থামাতে হয়েছিল যে বলবু আর অনেক রক্ত বয়েছে, আর নয়। যারা থামাতে এসেছিল তাদের কলকাতা শহরের বুকে বড় বড় মূর্তি আছে। আমি নাম করতে চাইছি না, নাম করলে একটা অন্যরকম। না, নাম করবো না, তারাও তো নেই এখন, নাম করবো কেন? তবে ইতিহাসে সবকিছুই বোঝা যায়। তাদের বড় বড় মূর্তি কলকাতা শহরে আছে, কিন্তু আজ অবধি যাদের মাধ্যমে এই শহর বলুন বা ভারতবর্ষের সীমানাটা এখনো রইল, তার একটা কোনো চিহ্ন রইল না, তার একটা কোনো চিহ্ন রইল না। যার জন্য এই শহরটা বাঁচলো তাকে কেউ দেখলো না, কেন মনে হয় আপনাদের? এই বিরাট কনস্পিরেসি, রাজনৈতিক কনস্পিরেসি। আমি রাজনৈতিক বিশ্লেষণ নয়। আজকে আমরা পরিবার থেকে আপনাদের এখানে আপনি আমাদের ডেকেছেন, যে ঘটনাটা নিয়ে সব থেকে বেশি শোরগোল, ওনাকে বিকৃত করে এই সিনেমায় দেখানো হয়েছে। আমি এই প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগে একটা ছোট্ট প্রসঙ্গ। আমি আপনার ইচ্ছা করলে উত্তর দিতেও পারেন, নাও দিতে পারেন। দেখুন, আমি তো দেখুন না, যেটা সত্যি সেটা আমাকে বলতেই হবে। পশ্চিমবাংলার রাজনীতিতে কংগ্রেস, পরবর্তীকালে সিপিএমের নেতৃত্বে বামফ্রন্ট এবং তারপর তৃণমূল,
এবং আমরা কেন্দ্রেও একের পর এক সরকার দেখেছি, কংগ্রেস সরকার এবং জনতা দলের সরকার এবং তারপর কোয়ালিশন সরকার এবং ভারতীয় জনতা পার্টির সরকার, আর মাঝে সাঝে এদিক ওদিকে সরকার হয়েছে। গোপাল মুখোপাধ্যায় ছিলেন বাঙালি হিন্দুত্বের প্রতীক। দুর্ভাগ্যবশত যে পার্টিগুলো রাজ্য বা কেন্দ্রে ছিল এবং আছে, তারা কেউ আসলে গোপাল মুখোপাধ্যায় তার অস্তিত্ব স্বীকার করেনি, কারণ তারা বাঙালি হিন্দুর ডিএনএ বোঝে না, তারা বাঙালি হিন্দু বিষয়টাতেই ভয় পায়। আর সেই জন্যে গোপাল মুখোপাধ্যায় বিস্মৃতির অতলে চলে যাচ্ছে। তার কারণ গোপাল মুখোপাধ্যায় নয়, শুধু তার নাম নয়, আসলে গোটা বাঙালি সংস্কৃতি বাঙালি বিস্মৃতির অতলে চলে যাচ্ছে। আপনারা কি একমত? নো কমেন্টসও বলতে পারেন, আমি আপনাদের বিপদে ফেলতে চাই না। খুব কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন এটা, এই প্রশ্নটা খুব কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন। আমার মনে হয় না যে এই জায়গাটা আমরা যদি একটুখানি ওভারলুপ করে বেরিয়ে যাই। আমি আপনাদের সঙ্গে একমত। এটাই হচ্ছে এই মুহূর্তে বাস্তবতা। এই যে তিনটে মানুষ বসে আছেন, ছবি তৈরি হয়ে যাচ্ছে, বই লেখা হয়ে যাচ্ছে, রাজনৈতিক ব্যবসা চলছে, এদের কাছে কেউ যাচ্ছে না, এদের কাছে কেউ যাচ্ছে না। এরা কিন্তু কোনো টাকা পয়সা চায়নি কারোর কাছে, এরা চেয়েছিল সত্যটা উদ্ঘাটন হোক। তাদের কাছে একটু তাদের খুব আদরের দাদু, তার সম্পর্কে তাদের যা জানা রয়েছে, তারা সাহায্য করতে চেয়েছিল। সাহায্য তো দূরের কথা, কাছে আসা তো দূরের কথা, সবাই ব্যবসা করে যাচ্ছে। একদল ব্যবসা করছে, তারা তাকে বিস্মৃতির অতলে তলিয়ে দিচ্ছে। বিধানচন্দ্র রায় তাকে স্নেহ করতেন ব্যক্তিগতভাবে, কিন্তু অন্যান্য রাজনৈতিক দল যারা ক্ষমতায় ছিলেন বা আছেন, যারা কেন্দ্র বা রাজ্যে আছেন, কেউ গোপাল মুখোপাধ্যায়ের ব্যাপারে কিছু বলতে চান না। ঋত্বিক কুমার ঘটক থেকে শক্তি চট্টোপাধ্যায়, তা নিয়ে আলোচনা হতে পারে বিভিন্ন রাজনৈতিক দলে। গোপাল মুখোপাধ্যায় ওরে বাবা, কারণ সবাই জানে শেয়ালকে একবার ভাঙা বেড়া দেখালে মুশকিল হবে। বাঙালি অস্মিতা নিয়ে অনেকে বড় বড় কথা বলে, যে শহরটা বাঁচিয়েছে, যে বাংলাকে বাঁচিয়েছে সেই নেই। যাই হোক, আমি আপনাদের আমি দুটো কথা বলি, মানে শেষের দিকে যদিও চলে এসেছি, তো যদিও এইটাও খুব কন্ট্রোভার্সিয়াল কথা, আমি তবু একটু বলছি, দু চারটে কথা বলছি। দেখুন, যে মানুষটাকে উনি নীতি, আদর্শ এবং অনুকরণ বলবো না, যার দেখানো পথ জীবনে ধ্রুবতারা মানতে অনুসরণ করে এগিয়ে চলেছেন, এবং তার ধারাবাহিকতাটাকে চেষ্টা করছি আমরা, জানি না হয়তো সিকিবাগেরও কম আমরা বহন করে নিয়ে যাওয়ার। তো সেই মানুষটাও তো আজকে বিতর্কিত সারা বিশ্বের দরবারে। আজ অবধি তো তাকে আমরা সেই জায়গায় নিয়ে আসতে পারিনি। তো যখন তার আদর্শটাকে উনি বয়ে নিয়ে যাচ্ছেন বা তাকে আইডল মেনে এগিয়েছেন, তো গোপাল মুখার্জি কেন এই জায়গায় আসবে না? এই জায়গাটা নিয়ে বিতর্ক থাকবেই। খুব সুন্দর বলেছেন। আমি এবার একদম এই প্রশ্নটা না করবেন না, আমরাও তো আজকে বিতর্কিত জায়গায় এসে চলে গেছি, যেহেতু ওই জিনিসটাকে বহন করে নিয়ে যাচ্ছি। আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি খুব এভাবে আমি বোঝালাম ব্যাপারটাকে। না, আপনি খুব সুন্দরভাবে বলেছেন, হয়তো সত্যিটা এটাই। কিন্তু আমি মানে এই প্রশ্নটার উত্তর দেবেন, মানে এটা বাঙালি কষ্ট পাবে, আমরা কষ্ট পাবো। সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস 1945 সাল থেকে ওই মানুষটা তো জন্মদিন পালন করছেন। ওই মানুষটি কি মনে করতেন নেতাজির মৃত্যু সম্পর্কে? আশায় আশায় ছিলেন না নেতাজি ফিরে আসবেন? দেখুন, কি মনে করতেন না মনে করতেন আমি জানি না, আমি খুব অল্প কথায় বোঝাচ্ছি, আপনাকে। তো যে মূর্তিটা আমরা নেতাজির জন্মদিনে প্রত্যেক বছর বেরোই 4-5 দিনের জন্য, ওই মূর্তিটা দাদু নিজের হাতেই তৈরি করা। ওই রকম আরও একটি মূর্তি ছিল। ওয়ান্স আপন এ টাইম ফোর্ট উইলিয়ামের ইস্টার্ন কমান্ডে একটা সময়ে একটা অনুষ্ঠানে তো ওনারা জানতে পারে যে এরকম নেতাজির মূর্তি এইরকম অমুক জায়গায় আছে। তো ওনারা একবার আমাদের এখান থেকে দাদুর কাছ থেকে, তখন আমরা খুব একেবারে ছোট, তো
বলেছিল যে এরকম আমাদের এরকম অনুষ্ঠান আছে, আমাদের একটুখানি আপনার তো দুটো মডেল, আমাদের একটা মডেল দেবেন, আমরা হয়ে গেলে আমরা আবার নিজেরা ফেরত দিয়ে যাব। বলে দেবো, আপনি এটা লিখিতভাবে আমাদের সংস্থাকে একটা আবেদন করুন, কদিনের জন্য কি লাগবে না লাগবে। বললে ঠিক আছে, যাই হোক দিয়েছিল। তো বলে আপনি যে আবেদন করছেন তার মধ্যে একটা জিনিস আপনাকে লিখিতভাবে আমায় দিতে হবে। সেই লেখাটা হচ্ছে যে আপনি মূর্তিটা নিয়ে যাচ্ছেন, নিয়ে যান, মূর্তির গলায় কিন্তু কোনো সাদা মালা দেবেন না। আমরাও কিন্তু রঙিন মালাই দিই, যে ফুলটা উনি পছন্দ করে এসেছেন দীর্ঘদিন ধরে, গোলাপ ফুল, এখনো পর্যন্ত সেই মালাই ওনার গলায় দেওয়া হয়। তার মানে হয়তো মালার ব্যাপারটাই আপনাদের বোঝাতে পারলাম, ওনার কাছে উনি জীবিত না মৃত। খুব সুন্দরভাবে বলেছেন, আমাদেরও কাছে সেই খুব জিনিসটাই সুন্দরভাবে বলেছেন। আমি আমার সহকর্মী রিয়া এবং নারায়ণের কাছে যাব, তার আগে একটা ছোট্ট প্রশ্ন করি। আমি কি, কারা, কেন আমি বলবো না। আমরা যুগে যুগে দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন মহাপুরুষ, বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সময় বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্ব, তাদের উত্তরসূরিরা একটা অদ্ভুত অনিশ্চয়তার মধ্যে ভোগে। তার কারণ পারিপার্শ্বিক অবস্থার জন্য। কোথা থেকে কিভাবে আমি এসব জানতে চাইছি না, নামও বলতে বলবো না। একটা অনিশ্চয়তা তো ঘিরে ধরে না সবসময় আপনাদের? দেখুন, অনিশ্চয়তা মানে যখন আমরা মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছি, আজ নয় কাল আমাদের মরতে হবে। আমার দাদুও কিন্তু অমর না, উনিও মারা গেছেন। আমাদের যিনি জন্মদাত্রী, জন্মদাতা, উনারাও কিন্তু আমাদের ছেড়ে চলে গেছেন। ঠিক সেই রকমভাবে আমাদেরকেও একদিন চলে যেতে হবে। অনিশ্চয়তার কি আছে, ওনাদের যা কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের ওপরেই আমরা আছি আজকে। ওই কর্মকাণ্ডর ধারক বলুন, বাহক বলুন, আমরা আমাদের পরিবার নিয়ে, আমার বোনেরা রয়েছে, আমার বাড়িতে আরও যে কজন রয়েছে, সেই নিয়ে এগিয়ে চলেছি। অনিশ্চয়তার কী আছে, হয়ে যাচ্ছে ওপরওয়ালা আমার পূর্বপুরুষের আশীর্বাদে, অসুবিধে কোনো দিকে নেই। আমরা খুব ডাউন টু আর্থ চলাফেরা করি। খুব সুন্দর বলেন। আমি নিতাদি আপনার কাছে একটু জিজ্ঞেস করব, একটু মানুষের কাছে একটু বলুন, সেটা হচ্ছে যে বিধানচন্দ্র রায়ের সঙ্গে কেমন সম্পর্ক ছিল? আপনাকে নিজের মুখে কিছু বলেছেন বা কখনো কথা হয়েছে শুনেছেন? না, আমাকে সেইভাবে কিছু বলেনি, কিন্তু আমি কোনো দাদুর কোনো বন্ধুস্থানীয় মানুষ, সে আমাদের বাড়িতে এসেছেন, আসার পর নিজেদের মধ্যে কথা হচ্ছে, তো স্বাভাবিক আমি ঘরের মধ্যে যাওয়া আসা করেছি। তো তার কথা হচ্ছে যে এরকম যে সে সময় সল্টলেক জঙ্গলে মানে জঙ্গলই ছিল আর কি, জঙ্গল এবং লবণাক্ত জল, নোনা জমি ছিল, নোনা জমি। তো নোনা জমি, খাল ফাল এইসব। তো মুখ্যমন্ত্রী হবার পর চারদিকে নানা রকম ওনার কাজকর্ম চলছে, তো ওখানে জঙ্গল সাফাই হচ্ছে। উনি ওনার অফিসের কাউকে পাঠিয়ে আমাদের বাড়িতে যে দাদুকে ডেকে পাঠায়। দাদুকে ডেকে পাঠিয়ে দাদু তো মানে খানিকটা বাদেই গিয়ে ওনার সঙ্গে কথা বলতে, উনি তখন বলেন যে গোপাল, এরকম সল্টলেক অঞ্চলে যে এরকম জঙ্গল সাফাই হচ্ছে, তোমার কোনো যদি এখানে জমি মানে কোনো প্লট পছন্দ হয় তুমি বলো, তোমার কাগজ করিয়ে আমি পাঠিয়ে দেবো। তো দাদু তখন কোনো উত্তর দেয়নি, মানে সে দুজনের মধ্যে কথা হচ্ছে, আমি সেইটা শুনেছি। দাদু কোনো উত্তর না দিয়ে বেরিয়ে চলে এসেছে, আর যাননি উনি। না যাবার পর অন্তত 2 দিন কি 3 দিন এরকম হবে, তাদের আবার ডেকে পাঠায়। ডেকে পাঠাবার পর তখন দাদু যাবে কি যাবে না করতে করতে চলে গেছে আর কি। গিয়ে তখন বলছে যে কিছু তো আমাকে উত্তর দিয়ে গেলে না তুমি। তখন দাদু বলছে, এই যে আমাকে বাড়িতে লোক দিয়ে ডেকে পাঠাচ্ছেন, আজকে যেই কাগজটা আমাকে বাড়িতে আমার হাতে দিয়ে দেবেন, কালকে কিন্তু এই ডাকটা আমি আর পাবো না। আমার মনে হয় ওই ডাকটাই আমার কাছে সবথেকে বড়, কিন্তু আমার ওই জমির কাগজটার থেকে এই জিনিসটা আমার কাছে সবথেকে বড়, ওই জন্যই আপনাকে আমি উত্তর দিতে পারিনি। অসাধারণ। আপনার কোনো এরকম ব্যক্তিগত অভিজ্ঞতা মনে পড়ে দাদু সম্পর্কে? দাদুর সম্বন্ধে মানে আপনি কি বিধান রায়ের সম্বন্ধে বলছেন? না, আমি অন্য ক্ষেত্রেও হতে পারে। বিশেষ করে আপনার দাদু তো একটু রাশভারী মানুষ ছিলেন, নিজের কোনো বীর গাথা বলতেন আপনাদের দেখে? না, আমাদের সঙ্গে বলতেন। আমরা যেটুকু আমার ঠাম্মার কাছ থেকে শুনেছি, বা দাদুর কোনো বন্ধু বান্ধব এসে যে নিজেরা আলাপ আলোচনা করছে সেরকম, সেখান থেকে আমরা প্রশ্ন করছি যে এটা তুমি করেছো, এটা তুমি করেছো। কখনো হাসতো, কখনো হয়তো উত্তর করে দিত, উত্তর করলো কোনোটা, মানে নিজের কর্মকাণ্ড
যে আমাদের নিয়ে বসে আলোচনা করবে, এখন যেরকম একটা ব্যাপার আছে এরকম না, ছিল না। অনেকে আছে এখন ওই সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা দেখতে পাই একটা দুস্থ মানুষ, গরিব, সত্যিই হয়তো অর্থনৈতিক দিক থেকে একেবারে গরিব, তাকে কেউ হয়তো একটা কাপড় দিচ্ছে, ওই একটি কাপড় আমি জানি না ওটা কত মূল্যবান বা কত দামি, ওই 5 জনে ওই কাপড়টাকে ছুঁয়ে ওর হাতে দিচ্ছে, এবার সেই ছবিটাকে ও সে ফেসবুকে পোস্ট করছে, আমি সমাজের সেবা করছি, দুস্থ সেবা করছি। এই ধরনের আত্মপ্রচার কোনোদিন করতেন না উনি। ওটা পছন্দ আর ছিল দ্বিতীয় কথা হচ্ছে 1945 থেকে এই যে অনুষ্ঠান, আমার জ্ঞানত আমরা যতদিন বাচ্চা অবস্থায় দেখছি, বাচ্চা মানে জন্ম থেকেই দেখছি, আমি স্টেজে উঠতে কোনোদিন দেখিনি ওনাকে, যে কাউকে উঠে গিয়ে একটা মানে মাল্যদান করা, কাউকে উঠে গিয়ে একটা দেওয়া, আমি কোনোদিন উঠতে দেখিনি। মানে তার মানে আমার দাদুর কথা না, আমি যাবো না। প্রথম আর শেষ দাদুর কথাই, কিন্তু স্টেজে কখনো উঠতো না। নিজের ঢাক, নিজের পেটা বা নিজে আমি এইটা করেছি, কোন গরিব তার জন্য মেয়ের কি বিয়ে করেছি? হচ্ছে না, সে তাকে শাড়ি কিনে, যদিও এইটা উনি যখন বলেনি আমার বলাটাও ঠিক না, তবু আমি যখন প্রসঙ্গটা উঠলো আমি বলে ফেলছি যে তাকে বেনারসি কিনে দেওয়া থেকে শুরু করে গয়না গাঠি, হয়তো তার বেশ কিছু হয়তো বিরাট একটা খরচ সমস্ত কিছুই তার ব্যবস্থা সে করে দিল, নিজে কোনোদিনই সেই বলেনি, এমনকি শীতকালে নিজের আমার কোনো দিনের জন্য এই সমস্ত ব্যাপার ঠাম্মা বলেনি। কোথাও সমাজসেবা হিউজ। হরিদ্বারে গিয়েছিল, চাদর কিনে এনেছে দাদুর জন্য, এটা সামান্য কথা, দোকান থেকে ফেরছে, দাদুর সঙ্গে একজন ছিলেন, শীতে ও চাদর মানে শীতের পোশাক কিছু দাদুর তার সঙ্গে ছিল না, কিন্তু দাদুর চাদর ছিল, মানে সে রীতিমতন কি ঠান্ডা পড়েছে দাদুর কানের কাছে করেছে, দাদু সেই চাদরটা খুলে তাকে দিয়ে দিয়েছে। এবারে বাড়িতে আসতে আমার ঠাম্মা বলছে যে তুমি চাদর গায়ে দিয়ে গেলে চাদরটা কোথায় গেল, এ বাবা যা, আমি ট্যাক্সিতে ফেলে এসেছি। হয়ে গেল, তা বলে বাবা আমি চাদরটা কিনে আনলাম, 2-4 দিন গায়ে দিলে ট্যাক্সিতে ফেলে দিলে, এমন খেয়াল তোমার, ও ছাড়ো আবার কেনা যাবে। তারপর আরেকটা ঘটনা বলি। হ্যাঁ, তারপর আচ্ছা একটা শেষ করে দিন, তারপরে হয়ে গেল ওটা। তা আমার ঠাম্মাটা মেনেই নিয়েছে। কিছুদিন মানে বেশ কদিন বাদে শীতকালে ওই ঠান্ডাতেই সেই ভদ্রলোক আমাদের বাড়িতে এসে ওই চাদরটা গায়ে দিই। এবার কি ঠাম্মা ধরনের যে ডেডিকেশন, কি ধরনের যে স্যাক্রিফাইস, তো দাদু সত্যি তাকে কথা বলতে বলছেন, ঠাম্মা আজকের বলছে দিনে আমাদের কাছে একটা বিরাট দৃষ্টান্ত, অভিনেত্রী বিরাট দৃষ্টান্ত। হ্যাঁ, তারপরে আমার ঠাম্মা বলছে যে অনিল ওই চাদরটা গায়ে দিয়েছে, আমি যেটা হরিদ্বার থেকে কিনে এনে দিয়েছিলাম সেটা না, বলে না তোমার ভুল হচ্ছে, বাজার কি ওই একটাই চাদর পাওয়া যায় নাকি, ওটা বাড়ি কোথাও পাওয়া যায় না, বলছে না ওটা আমি এনেছি চাদরটা, বলছে ভালো হয়েছে, ও ঠান্ডায় মানে কেঁপে মরছিল, কি করবো আমি খুলে দিয়ে দিয়েছি, বলছে তুমি যে আমায় মিথ্যে বলে তুমি রাগ করবে, আমি এনে দিয়েছি বলে, সেই জন্য আমি বলতে বাধ্য হয়েছি। অসাধারণ একটা পারিবারিক অশান্তি স্বনামধন্য তখনকার দিনে, আমি নাম প্রকাশে অনিচ্ছুক, অভিনেত্রী বিরাট বড় শিল্পপতি, পুঁজিপতি বলুন, যাই বলুন, তাদের নামে এখন স্কুল কলেজ, বিরাট কারখানা হেনা তেনা, হিউজ ব্যাপার। তো তারা তখনকার দিনে এরকম বাক্সে করে দিস্তে করা টাকা মানে টিনের নিয়ে টিন জাতীয় এসে- যে বক্সগুলো হয় বড়, নিয়ে এসে বাক্স সমেত টাকা ভর্তি টাকা দিয়ে একটা ছবি সঙ্গে দিয়েছে, যে কি ব্যাপার, যে একে সরাতে হবে, এই যে ছবিটা দিয়েছি একে সরাতে হবে, দ্যাট মিনস সুপারি কিলিং যেটাকে বলছে এখনকার চালু ভাষায়। তো উনি দেখে ওনার মুখের দিকে তাকিয়ে ওই বাক্সটাকে তুলে ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দিয়েছেন, বলে গোপাল মুখুজ্জি এই ধরনের কাজ করে না, আপনি অন্য কোনো জায়গায় অন্য কোনো ঘরে কথা বলুন, অন্য কোনো জায়গায় গিয়ে কথা বলুন, এই ধরনের কাজ করে না। না আচ্ছা ঠিক আছে যেতে থর করে কাঁপছে, ভেবেছে টাকা দেখে হয়তো মানে আচ্ছা ঠিক আছে টাকা আছে, আর এক বাক্স দিয়ে যাও বলে নিয়ে হয়তো খেয়ে নেবে যিনি ব্যাপারটা। এসেছিলেন তার কাছে ফিডব্যাক বলে এই ধরনের কাজ উনি করেন না, আপনি টাকাটা নিয়ে টেট ডাস্টবিনে। এই ডেডিকেশনটা দাদা কত লোকের মধ্যে পাবো আজকের দিনে বলুন তো? কত উদয় বলবো, বলতে হয়তো আপনাদের অফিস জানি না কখন অফ করার টাইম হয়, মানে এত না, আজকেই তো শেষ হবে, ভান্ডার আমরা তো এই নিয়ে করব। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 97756 96237.
এবার আমি সরাসরি চলে যাচ্ছি আমার সতীর্থদের সঙ্গে, প্রত্যেকে আমরা R+-এর সহকর্মী। আমি প্রথমে নারায়ণের কাছে চলে যাব। না, আমার প্রশ্ন আপনাদের তিনজনের কাছেই, যে উত্তর দিতে পারবেন। একটা অডিও সাক্ষাৎকার আমরা পাবলিক ডোমেনে পাই গোপাল মুখার্জির, যেখানে তিনি নিজে বলছেন যে আমরা কোনো মুসলমান মারতে যাইনি, যারা দাঙ্গা করতে এসেছিল তাদের মারতে গেছিলাম, এবং অনেকে একসঙ্গে আমরা এটা তৈরি করেছিলাম। তখন যখন ওনাকে বলা হচ্ছিল যে আপনি বিধানচন্দ্র রায়েরও ঘনিষ্ঠ এবং গান্ধীজির আন্দোলনও, ভারত ছাড়ো আন্দোলনেও আপনি পা মিলিয়েছিলেন, তো আপনি কি কংগ্রেস করেন? তখন তিনি বলেছিলেন না, আমি কোনো পার্টি করি না। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের যে সিনেমাটাকে নিয়ে আপনাদের যে অভিমত, সেখানে দাঁড়িয়ে কিন্তু সাধারণ মানুষ আপনাদেরকে একটা নির্দিষ্ট পার্টির আন্ডারে করে দিচ্ছে, সেটা আপনারা চান আর নাই চান। আমার শুধু একটাই প্রশ্ন, আপনারা কোন রাজনৈতিক দলের সঙ্গে আপনাদের আদর্শকে মানাতে চান আর কি, কোন আদর্শে বিশ্বাসী আপনারা? বিতর্কিত প্রশ্ন, কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন। এখন এই জায়গাটায় এই ব্যাপারে বলা মানে একটা রাজনীতির ব্যাপারটা চলেই আসে। তবুও দেখুন, আমি চেষ্টা করছি বলার। গোপাল মুখোপাধ্যায়ের আপনি যে অডিও রেকর্ডিং শুনেছেন, যেখানে উনি বলছেন যে আমি কোনো রাজনৈতিক দলের অ্যাক্টিভ সদস্য নই, তো সেই জায়গায় ওনার পরবর্তী প্রজন্ম হিসেবে আমার ওখানে পেন চালানোর বা আমার ওখানে কথা বলার মতন সাহস নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি আমাদের বর্তমান পরিস্থিতির কথা বলছেন, তো সুবিধাবাদী মানুষ তখনও ছিল আর এখনও আছে। কাঁধে বন্দুক রেখে গুলি চালানোর লোকের অভাব নেই। হয় আমার কাঁধে হতে পারে, হয় আপনার কাঁধে হতে পারে, বা XYZ কারোর একটা কাঁধ ব্যবহার করতে পারে। দেখতে হবে সেই কাঁধটা কতখানি মজবুত, সেই কাঁধটা সে কাঁধে বন্দুকটা রাখতে দিচ্ছে কিনা সেইটা আপনাকে বুঝতে হবে, আপনাকে জানতে হবে। আমরা ব্যক্তিগতভাবে আমরাও কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে ইনভলভ নয়, কোনো মেম্বারশিপ নেই আমাদের কোনো দলের সঙ্গে। হ্যাঁ, অথচ প্রত্যেকটা রাজনৈতিক দল বলুন, প্রত্যেকটা সংগঠন বলুন, সকলের সঙ্গে লিঙ্ক আপ আছে। দাদু জীবদ্দশা অবধি যেমন উনি বলে গেছেন যে আমি কোনো রাজনৈতিক দলের মেম্বার নয়, তেমনি প্রত্যেকটি দলের মানুষ ওনার কাছে কিন্তু পরামর্শ নিতে আসতেন, যে গোপালদা এইটা করলে কি হবে, গোপালদা এইরকম একটা পরিস্থিতি হয়েছে, গোপালদা এইটা করলে কি হবে, ওইটা করলে কি হবে। একজন পরামর্শ দাতা, একজন গুড অ্যাডভাইজার বা একজন অভিভাবক বলতে পারেন। উনি নিজে কোনোদিন রাজা হয়নি, রাজা তৈরি করে গেছেন, যাকে ভাষায় বলা যায়, ইংরেজি ভাষায় বলে কিং মেকার। উনি হচ্ছেন সেই মানুষ। রাজনীতিবিদের জন্ম দিয়েছেন, রাজনীতি ডাইরেক্ট করেননি কোনোদিন। জানি না আমি আপনার কথাটা ঠিক ব্যাখ্যা করে বোঝাতে পারলাম কিনা। আমার প্রশ্ন ছিল, আজ যারা আপনাদের নিন্দে করছে, যাদের আপনারা একটা ব্র্যাকেটে ঢুকিয়ে দিচ্ছে যে আপনারা এই দলের হয়ে কথা বলছেন, তাদের জন্য আপনাদের কি মেসেজ থাকবে আর কি? মেসেজ থাকবে, আমরা কোনো জিনিসের, আমার দাদুর চরিত্রটাকে বিকৃত করা হয়েছে। ছবি হোক, হাজার হাজার ছবি হোক, ছবির বিরোধিতা আমরা করছি না, কিন্তু আমার দাদুর চরিত্রটা যখন দেখানো হচ্ছে, তার সম্বন্ধে সঠিক জেনে তারপর সেটা পাবলিকলি তাদের হয়তো কিছু ভুল মানে বুঝতে অসুবিধা হচ্ছে। যে মানুষটা 2005 সাল পর্যন্ত ইহলোকে ছিল, আমাদের সঙ্গে ছিল, আপনার সঙ্গে ছিল, সে 2005-এ যখন মারা যায়, এর মানে এই না 2006 থেকে তার পরিবারটা কর্পূরের মতো উবে গেল ভস করে। আরে কেউ না কেউ তো থাকবে, তার ঘর বাড়ি অস্তিত্ব কিছু না কিছু তো থাকবে, তো আসতে তো হবে আমাদের কাছে একবার। ইতিহাসের ধারক বাহক তো পরিবারের কোনো না কোনো একটা মানুষ থাকবে। আমরা খুবই আনন্দিত যে দাদুকে নিয়ে একটা ছবি হয়েছে এত বছর বাদে। বলতে যা ঘটনা চোখের সামনে আমার পরিবার দেখছে, আমাদের তো ডাউট হয়ে যাচ্ছে আমাদের নিজেদের আইডেন্টিটি সম্বন্ধে। আমরা কি সত্যি ওই পরিবারের কেউ,
গোপাল মুখার্জি কি সত্যি আমার দাদু, না গোপাল মুখার্জির কাকা অনুকূল মুখার্জি? এই ব্যাপারগুলো নিয়ে আমাদের সত্যি আমরা একটা ডাউটফুল জায়গায় চলে আসছি। যেভাবে ওনাকে বিকৃত করা হচ্ছে, যেভাবে ওনাকে যে যা পাচ্ছে করে বেড়াচ্ছে, কাটাছেড়া করছে, এগুলো কি? আমরা এই জিনিসের পক্ষপাত নয়। ইভেন এই কথাটা আমরা উঠছে সিনেমা হল আমরা নাকি টাকা পয়সা খেয়েছি আমরা বিরোধিতা করছি, সেরকম তো আজ যদি আমরা টাকা পয়সা আমাদের এরকম মোটিভ হতো তাহলে আমরা এরকম ভাবে বসে থাকতাম না, আমরা অনেক অন্য জায়গায় পৌঁছে যেতাম যদি আমাদের এই জিনিসটার প্রতি লোভ থাকতো। সিনেমা বা মূর্তি আমরা কোনো জিনিসেরই বিরোধিতা নয়, তবে এটা এখন হচ্ছে, এটা আমাদের হয়তো আরও 10 বছর 15 বছর আগে হওয়া উচিত ছিল। কেন এত লেট করে হলো? এখন একটা সিনেমা নিয়ে এত বিতর্ক হচ্ছে, যেহেতু বিকৃত করে দেখাচ্ছে সেহেতু আমাদেরকে প্রতিবাদ করতে হয়েছে, সেহেতু আপনাদের কাছে আমাদেরকে আসতে হয়েছে, আপনারা আমাদেরকে ডেকেছেন আমাদের কাছ থেকে জানার শোনার জন্য। কিন্তু যদি প্রপার ওয়েতে হতো তাহলে কিন্তু এত তর্ক বিতর্ক তৈরি হতো না। না, এমনি জিজ্ঞেস করছি, ভারতীয় জনতা পার্টি বা তৃণমূল, এই দুই পার্টির পক্ষ থেকে কি কোনোভাবে আপনাদের প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে? অর্থাৎ একদিকে অভিযোগ তোলা, অন্যদিকে আপনাদের প্রলোভন দেখানো, মানে বিজেপি এবং তৃণমূল? আমরা কোনো রং দেখিনি। যেখানে আমাদের পূর্বপুরুষ যে মানুষটাকে নিয়ে কাটাছেড়া করা হয়েছে, গোপাল মুখার্জি, যার রেভলিউশনারি ব্যাকগ্রাউন্ড, যে জায়গা থেকে উনি উঠে এসছেন, তার এই যে ডেডিকেশান, এই যে তার স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসের জায়গাগুলোকে বিনষ্ট করা হয়েছে, কাটাছেড়া করা হয়েছে, বিভিন্নভাবে বিকৃত করা হয়েছে। আমরা এই জিনিসটার এগেনস্টে। এখানে কোনো লাল নীল হলুদ সবুজ কোনো রঙের কোনো দলের দ্বারা আমরা প্রভাবিত বা কোনোভাবে অনুপ্রেরণায় অনুপ্রাণিত নয়। আমরা আমাদের যে জায়গাটায় আমাদের আঘাত লেগেছে, গা ভেদ করে ডাইরেক্ট ভেতরে লেগেছে, গা ভেদ করে শরীরের রক্ত মাংস হাড় ভেদ করে গিয়ে একদম ডাইরেক্ট ওই জায়গায় হিট করেছে। আমরা তার জন্যই আজকে এই জিনিসটা এই জায়গায় এসেছি, আর কোনো কারণ নয়। আপনার চোখের জল দেখে একটা প্রশ্ন না করে থাকতে পারলাম না। গোপালবাবুর মতো একটা সাধারণ মানুষ পরিস্থিতির চাপে যে জায়গায় মানুষকে বাঁচানোর জন্য, একটু আগে বললেন আপনি হিন্দু মুসলিমের ব্যাপারে উনি দেখেননি, মানুষকে বাঁচানোর জন্য নেমেছিলেন। বর্তমান সরকারের আমলে বা বিভিন্ন সময়ে এরকম সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি হলে এই পরিবার থেকে কি আবার একজন গোপালবাবুকে আমরা দেখতে পাবো? দেখুন, এর ব্যাখ্যাটা অনেক বড় ব্যাখ্যা হয়। আমি খুব সংক্ষিপ্তভাবে আপনাকে চেষ্টা করছি বোঝানোর। একটা হিন্দিতে একটা কথা আছে, সঙ্গত কা আসার। এই কথাটা আপনি নিশ্চয়ই জানেন, যে একটা মানুষ যে সঙ্গের সঙ্গে মেলামেশা করে, যে সঙ্গে চলাফেরা ওঠা বসা করে, আস্তে আস্তে সেই রকম হয়ে যায়। যেই পরিবারটা মূল কাণ্ডারি আজকে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের একজন হোতা, সশস্ত্র বিপ্লবের, যেই অঞ্চল থেকে আত্মোন্নতি সমিতি পরিচালিত হতো, যে আত্মোন্নতি সমিতি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র বিপ্লবের একটা অগ্রণী ভূমিকা পালন করেছিল, এবং সেই অঞ্চলে সেই পরিবারের একজন যোগ্য উত্তরসূরি হিসাবে তাকে কখনো শেখাতে হয়নি। আজকে অনুকূল মুখার্জিকে কিন্তু শেখাতে হয়নি যে তোমাকে এই সময় রডা কোম্পানির আর্মস নিয়ে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে হবে। ঠিক সেই রকমই গোপাল মুখার্জিকে কিন্তু শেখাতে হয়নি যে এই সময় 42 সাল হোক বা 46 সাল হোক, যে সময় দেশ জাতি মহল্লা সংকটে পড়েছে, অন্যায়ের বিরুদ্ধে এই সময় ঢুকে দাঁড়াতে হবে, সেটা ওনাকে কিন্তু শেখাতে হয়নি। একজনকে নেতৃত্ব দিতেই হয়, নেতৃত্ব উনি দিয়েছেন। ওনার পেছনে তখনকার সেই মানসিকতার ডেডিকেটেড লোকজন পেয়েছেন, তারাও তার সঙ্গে যখন যদি মানসিকতা পরিষ্কার থাকে, যদি আপনার ইচ্ছেটা সৎ থাকে, আপনার পেছনে কিন্তু লোক দাঁড়িয়ে যাবে, সঙ্গে দাঁড়িয়ে যাবে। আপনিও যদি প্রাণ দেন তার সঙ্গে সেও প্রাণ দেবে আপনার সাথে। কিন্তু আপনার উদ্দেশ্যটা সঠিক হতে হবে, আপনার সৎ ইচ্ছেটা থাকতে হবে। কিন্তু এখন বর্তমান পরিস্থিতি, আপনি যে কোশ্চেনটা করলেন আমি একটু ব্যাখ্যা করে ওই জায়গায় এলাম, যে এখন হয়তো তখনকার যে পরিস্থিতি, তখনকার মানসিকতার যে লোকজন ছিল, এখন খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট। মানুষের মধ্যে এত স্বার্থ, এত মানে প্রতিহিংসা বলুন, স্বার্থ বলুন, মানে ব্যক্তিগত বলুন বা অন্যান্য যে কোনো স্বার্থই লুকিয়ে রয়েছে সমস্ত কিছুর মধ্যে।
তো যে জায়গায় দেখবে যে মানুষ একে অপরের স্বার্থ নেই, আপনি যে এলাকায় থাকেন আপনার এলাকায় যদি আপনাকে কেউ এসে মারতে থাকে, আপনার পাশের বাড়ির বন্ধু ও মার খাচ্ছে, চল সাইডে চলে যা, পরে বুঝে নেবো, পরে পাশে এসে পরে দাঁড়াতে জিজ্ঞেস পারবে করে না। নেবো আবার কোথায় ফেসে একটা যাবো। মানুষকে সংগঠিত করা, সংগঠিত করে তাদেরকে মোটিভেট করিয়ে এই দাঙ্গাকালীন পরিস্থিতিতে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা, প্রতিরোধ করা, তাতেও আবার নীতি রয়েছে, তাতেও আবার অগ্নিমন্ত্র দেওয়া রয়েছে যে মেয়েদের গায়ে হাত দেওয়া যাবে না, বাচ্চাদের গায়ে হাত দেওয়া যাবে না, বৃদ্ধ কাউর গায়ে হাত দেওয়া যাবে না। এই জিনিসটা কটা লোক পালন করে আজকের দিনে? আমরা তো আজকে বর্তমান পরিস্থিতি বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, শহরতলিতে। আজকে আপনি কি মনে করেন যে সেই জিনিসটা কি হওয়া সম্ভব? আমরা পরিবারের লোক হয়তো আপনাকে একটা প্রশ্ন করে দিলাম, আপনার প্রশ্নের যদি প্রশ্ন উত্তর হয় না তবুও ব্যাখ্যা করে আপনাকে প্রশ্নটা করলাম। এই প্রশ্নটা আসলে তো গোটা সমাজ, একদমই যে কথা বললেন খুব গুরুত্বপূর্ণ। তার কারণ একজন মানুষ উঠে দাঁড়াবেন, তার পাশাপাশি সহযোগী আজকে কি আর আছে? আমি এবার চলে যাচ্ছি রিয়ার কাছে। সম্প্রতি বহু প্রকাশক এবং লেখককে দেখা গিয়েছে গোপালবাবুর সম্পর্কে বহু বই লিখেছেন, এবং তার সম্পর্কে যে যে তথ্য সেই বইগুলিতে দেওয়া হয়েছে তার অধিকাংশই আপনারা মনে করেন যে ভুল তথ্য দেওয়া হয়েছে, এমন একটা পোস্টে আমরা জানতে পেরেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোন কোন বইগুলিতে ভুল তথ্য দেওয়া হয়েছে এবং কোন কোন বইগুলিতে সঠিক তথ্য পাওয়া যাবে, কারণ স্বাধীনতার ৭৯ বছর পরেও মানুষ আজও জানতে আগ্রহী সঠিক তথ্য। যখন এটা বাংলা এবং ভারতবর্ষের প্রতিটি মানুষেরই আজকে গোপাল মুখার্জি যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এই ক্যারেক্টারটা প্রত্যেকটা মানুষেরই আগ্রহ আছে এবং জানার ইচ্ছে রয়েছে, সেটা আমরাও জানি, বুঝি। কিন্তু আমাদের পরিবার দ্বারা অনুমোদিত এখনো পর্যন্ত একটি বই প্রকাশ হয়েছে, যে বইটির নাম হচ্ছে কলকাতা কসাইখানা, এবং ওইটা পূর্ণাঙ্গ গোপাল মুখার্জির ওপরে বই নয়, কিন্তু গোপাল মুখার্জির বেশ কিছু ঘটনা বা 46-এর বেশ কিছু অংশ ওই বইটার মধ্যে তুলে ধরা রয়েছে, একটা উপন্যাসের আকারে ওই বইটা তুলে ধরা হয়েছে, এবং ওতে আমাদের পরিবার থেকেও একটা অনুমোদন দেওয়া আছে ওই বইতে। তো এছাড়াও বহু প্রকাশক, বহু লেখক নানান রকমভাবে বই বার করে অসাধু উপায়ে পয়সা উপার্জন করার চেষ্টা করছে। তো আমাদের জানি না, এরকম অনেকেই দেখতে পাচ্ছি, অনেকেই পাঠাচ্ছে, অনেকেই জিজ্ঞাসা করছে, আপনি যেরকম প্রশ্নটা করলেন আমাকে, এরকম অনেকেই যে না তোমরা জানো না এরকম হচ্ছে ওরকম হচ্ছে, তাও জানি না। কারুর কাছে গোপাল মুখার্জি মহাগুরু, কেউ আবার দেখাচ্ছে গোপাল মুখার্জি হাতে চাপড় আর মাংস নিয়ে এইভাবে দাঁড়িয়ে রয়েছে, কেউ আবার আপনি যেখানে ধরুন শিব, কালী, দুর্গার ছবি রাখেন, সেইখানে গোপাল মুখার্জির ছবি রেখে রোজ সকালবেলা ফুলচন্দন ধূপ দিয়ে পুজো করে। তো আমি 140 কোটি মানুষের 140 কোটি মনোভাব, আপনার সঙ্গে আমার মানসিকতার মেল কখনোই খাবে না। তো ঠিক সেই রকমভাবেই নানান লোকে নানান রকমভাবে চেষ্টা করছে যে যদি কিছু করে নেওয়া যায়। তো সেক্ষেত্রে তাদের কখনোই প্রয়োজন পড়েনি যে আমাদের সঙ্গে একবার যোগাযোগ করি বা আমাদেরকে একবার পাশে নিয়ে যদি কিছু করা যায়, বা যদি এখান থেকেও যদি কিছু তথ্য পাওয়া যায়। এটা তো হতে পারে না আমি কিছু করতে গেলে আপনার পরিবার সম্বন্ধে আপনার সঙ্গে যোগাযোগ করব না, যে পাশের বাড়ির লোক বা অমুক পাড়ার কালুদা, তমুক পাড়ার লালুদার সঙ্গে যোগাযোগ করে গোপাল মুখার্জি সম্বন্ধে তথ্য নেব, যেখানে এখনো পর্যন্ত সেই পরিবারের লোক রেজিস্ট করছে। আমরা যদি কর্পূরের মতো উভয় যেতাম আলাদা ব্যাপার, জানতেও আসতেন ওই বাড়িটা আসছে, ও এটা একটা সরকারের অধিগ্রহণ করে একটা মিউজিয়াম করে দিচ্ছে, ও এইখানে গোপাল মুখার্জি থাকতো, ও এটা অনুকূল মুখার্জির বাড়ি, আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা সংগ্রহশালা তৈরি করে দিতেন আর কি। তো সেই রকম তো এখনো হয়নি। বাড়িটা রক্ষণাবেক্ষণ, পরিবারটা রক্ষণাবেক্ষণ করার জন্য যে এখনো পর্যন্ত এই মানুষগুলো বেঁচে রয়েছে, আছে। তো যে জায়গাটা আপনি বললেন, তো আমাদের অনুমোদিত একটি বই বাজারে আছে এবং সেটা একটি উপন্যাসের আকারে বইটি রয়েছে। আমি লেখকের বা প্রকাশকের নাম প্রকাশে অনিচ্ছুক, এবং আগামী দিনেও একটা বই আসতে চলেছে যেটা পূর্ণাঙ্গ বই গোপাল মুখার্জির জীবনীর ওপরে। চেষ্টা করছি যে ওইটা 93 বছরের পুরো জীবনটা যেন ওর মধ্যে থাকে, শেষ জীবদ্দশা পর্যন্ত, এবং ওতে আপনারা অনেক অথেন্টিক জিনিস পাবেন, যে জিনিসটা আপনি
ইন্টারনেট কেন, কোনো গুগল বাবাই আপনাদের কেউ দিতে পারবে না। এবার খুব দ্রুত আমি প্রশ্ন করব, কিছু না ভেবেই উত্তর দিন। এক, বিবেক অগ্নিহোত্রী যদি উপযুক্ত সম্মান দিতেন এবং অর্থ দিতেন তাহলে কি আজকে বিরোধিতা করতেন? অর্থের ব্যাপারটা পরে আসবো। অর্থের ব্যাপারটা না বলাটাই এখন ভালো, কারণ সম্মানটাই আগে। তুমি সম্মান দিতে পারছো না, তুমি অর্থ দিয়ে ভরিয়ে দেবে, ওজন করে নেবে আমাদেরকে পাল্লায় বসিয়ে, ইজ ইট নট পসিবল। আমরা বিক্রি নয়, আমার দাদুও বিক্রি নয়, পণ্য নয় ওটা। যে মানুষটা তৎকালীন মুখ্যমন্ত্রীর কাছ থেকে, মুখ্যমন্ত্রী যে জিনিস দিতে চেয়েছিলেন তখনকার দিনে, পারমিট দিতে চেয়েছিলেন, তো পারমিট দিতে চেয়েছিলেন, একটা নয়, দুটো নয়, সল্টলেকের মতন 4-4টি জায়গায় বিঘাকে বিঘে জমি উনি দিতে চেয়েছিলেন। যে মানুষটা রিফিউজ করেছে, সেই মানুষটার পরিবারকে মিস্টার অগ্নিহোত্রী কত টাকা দেবেন, দিয়ে অনুমোদন করাবেন? অসম্মান করে সম্মান দরকার নেই আমাদের। মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে আমাদেরকে টাকা দিয়ে মুখ চাপাবেন? সম্ভব না এটা। সেটা টাকার জায়গাটা পরে, ওসব না, আগে সম্মানের জায়গাটায় তুমি আগে কালেকশন করো। বাহ। এবার আমার প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্র সরকার, আমি কোনো রাজনীতির মধ্যে যাচ্ছি না, একবারও ইচ্ছে হয় না দুই সরকার এত সমস্ত মহাপুরুষ, এত সমস্ত বিভিন্ন কৃতি মানুষকে সম্মান দেয়, গোপালবাবুর সম্মান মনে হয় না কেন্দ্র সরকার রাজ্য সরকার এবার দিক? দেখুন, ব্যাপারটা হচ্ছে খুব জটিল প্রশ্ন। এটা ওনাদের কাছে কোনো গুরুত্ব নেই, এটা খুব জটিল প্রশ্ন। আচ্ছা, আমি তাহলে এই প্রশ্নটা আমি দুই সরকারের কাছেই রেখে দিলাম। ঠিক। আমার মনে হয় এটাই ঠিক। পরিবারের লোক বলার থেকে ওনারা যারা চালাচ্ছেন তারাই মনে হয় এর উত্তরটা দিক না। এখন তো আজকের ডেটে তো গোপাল মুখার্জিকে নিয়ে রাজ্য নয়, আমার মনে হয় সারা ভারতবর্ষ, অনেক জায়গায় বিশ্বের দরবারেও মানে গোপাল মুখার্জিকে নিয়ে তোলপাড় হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে 12 বার দেখানো হয়ে গেছে, তোলপাড় হচ্ছে গোপাল মুখার্জিকে নিয়ে। গোপাল মুখার্জি কি, দেখুন, ইতিহাস ধামাচাপা দিয়ে কোনোদিনই রাখা যায় না। ইতিহাসের কথা যখন উঠলো, কাউকে কোনোদিন ক্ষমা করেনি, অবশ্যই কাউকে ক্ষমা করেনি, এবং ইতিহাসের শাক দিয়ে মাছ ঢাকা যায় না যত দিন যাচ্ছে। দেখুন, এটা তো ঠিক, আমরা ছোটবেলা থেকে গোপালবাবুর নাম জানতাম না, তার কারণ আমাদের নিশ্চয়ই পড়ানো হয়নি, আমাদের তো আলোচনা হয়নি। জানতাম নয় না, আমি জানতে দেওয়া হয়, জানতে দেওয়া হয়নি। জানতাম না নয়, আমি তো এসে জানাইনি নতুন করে, না জানতে দেওয়া হয়নি। একদম ঠিক, দুটো কথা কিন্তু মানে অন্যরকম, একেবারে অন্যরকম। আমরা জানতাম না, এটা আমাদের অপরাধ নয়, তার কারণ আমাদের জানতে দেওয়া হয়নি। দেখুন, মানে এটা তো খুব দুর্ভাগ্যের, যে সরকার এখনো পর্যন্ত পশ্চিমবাংলার রাজনীতিতে, যে সরকারগুলো আছে, আর কেন্দ্রে যে সরকার এসছে, এরা সবাই কোথাও যেন নেতাজি সুভাষচন্দ্র বোস অন্তর্ধান রহস্য নিয়ে যেমন ছেলে খেলা করেছে, এই সরকারগুলোকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। গোপাল মুখোপাধ্যায় সম্পর্কেও এরা সত্য কিছু প্রকাশ করেনি। আমার বক্তব্যটা হচ্ছে, দেখুন, আমার একটা বোধহয় একটু ভুল হয়ে গেল, আমি মাপ চেয়ে নিচ্ছি। যতগুলো পার্টি আজ অব্দি কেন্দ্র সরকার এসছে এবং যতগুলো পার্টি রাজ্য সরকারে এসছে, এদের সঙ্গে মাওবাদীদের নামটাও আমি দিয়ে দিলাম, তার কারণ তারা কোথাও ক্ষমতায় আসেননি, কিন্তু তারাও এই ধরন চিন্তাভাবনার আসলে শত্রু। আচ্ছা, এবার আমি বলি, এগুলো আপনারা বলছেন না, আমি বলছি। আচ্ছা, এইবার আমি আপনাদের একটা কথা জিজ্ঞেস করি, ইতিহাসের কথা যেহেতু উঠলো, আমি বেশিক্ষণ নেব না। সুরাবর্দী বাংলার এবং ভারতের রাজনীতির সেই কদর্য ব্যক্তিত্ব, তিনি বাইজি বাড়ি থেকে যাচ্ছেন, চিরকুট পড়ে গিয়েছিল এবং সেখানেই ফাঁস হয়ে যায়। এই গল্প শুনেছেন, জানেন? এ তো গল্প নয়, সত্যিকারের। ধর্মতলা স্ট্রিট বর্তমানে যেটা লেনিন সরণি, সেই লেনিন সরণির বুকে ওয়াচেল মোল্লা বিল্ডিংটির অস্তিত্ব এখনও রয়েছে। লরেটো ধর্মতলা স্কুলের অপোজিটে, সেই বাড়িরই ওপরে এক বাইজির বাড়িতে তৎকালীন যত মুসলিম লীগ নেতা, পুলিশ কর্তা নিয়মিত আসা যাওয়া করছেন। ওই বাড়িরই ওই ফ্লোরেই হরেন ঘোষ চাকরি করতেন কেরানিকের, এবং তিনিও যেহেতু কেরানিকের চাকরি করতেন, ওনার কিন্তু সংস্কৃতি জগতের সঙ্গে একটা বিরাট যোগাযোগ ছিলেন। কীরকম, উনি একজন ভালো নৃত্যশিল্পী ছিলেন। তো
তো সেই সূত্রেই ওনার সঙ্গে মাঝে মধ্যেই কথোপকথন, ওনার ঘরে বসে কেমন আছেন বলে গল্প সল্প করতেন, চা খেতে খেতেন, সেইখান থেকেই ওনার পাওয়া এই জিনিসটা। উনি কোয়ারি করেন, উনি বলেন যে না ফালতু কাগজ বলে ডাস্টবিনে ফেলে দেয়। পরে যখন কথাবার্তা বলে চাটা খেয়ে বেরিয়ে যাচ্ছেন, কাগজটি তুলে পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে নিয়েছে মলঙ্গা লেনে পৌঁছে। তখনও হয়তো বুঝতে পারিনি যে এটা কী ব্যাপার। তারপরে 16ই আগস্টের ঘটনা দেখার পরে আস্তে আস্তে হয়, এবং ওই কাগজটা কি সরাসরি গোপালবাবুর হাতেই তুলে দিয়েছিল? ওই প্ল্যান যতদূর আমরা শুনেছি, যতদূর আমরা জানি, জওহরলাল নেহরু পর্যন্ত পৌঁছানো হয়েছিল। পরবর্তীকালে হরেন ঘোষকে ওই বাড়িতে মার্ডার করে, তখন তো আর প্লাস্টিকের বস্তা ছিল না, চিনির বস্তায় করে ওনার বডি পিস পিস করে কেটে লোহার ট্রাঙ্কে করে জিপ গাড়ি করে নিয়ে গিয়ে কোনো একটা খালে বা ঝোপে ঝাড়ে ফেলার জন্য চালান করা হয়। এবং রেড হ্যান্ডেড যে ওনাকে এই অবস্থা করেছিলেন ধরা পড়ে, প্রচুর চেষ্টা করে, একদম মানে জান প্রাণ লাগিয়ে দেওয়া হয় তাকে লালবাজার থেকে ছাড়ানো, কিন্তু ছাড়াতে পারিনি, রেড হ্যান্ডেড ধরা পড়ে। তাহলে এখানে তো সবাই, এটাও একটা ইতিহাস, মানে সবাই তো তাহলে ষড়যন্ত্রে জড়িয়ে। মানে আমি যে কথা আপনাদের বারবার বলছি, এদিক ওদিক সব দিকই ষড়যন্ত্রে জড়িয়ে। এই যে বেঙ্গল ফাইলস দুপক্ষকেই হেল্প করবে, সাহায্য করবে, দুপক্ষকেই সাহায্য করবে। আর এক পক্ষ যারা কথায় কথায় সেকুলার বলে, তারাও সেই সময় কি করেছিল 16ই আগস্টে, তারাও দাঁড়িয়ে কি করেছিল জাতির সঙ্গে, সেই ইতিহাসটাও আপনারা পড়ে নেবেন। আমি কথা বাড়াবো না। আমার শেষ প্রশ্ন আপনাদের আর কি, যে আমি প্রথমেই দুই নাতনির কাছে প্রশ্ন করব। দাদুর 93 বছর বয়স অবধি এই অনন্ত শক্তি এবং শৌর্যের যে চেহারা দেখি, মানে ছবিতে দেখেছি, কাহিনীতে শুনেছি, কি খাওয়া দাওয়া করতেন? খাওয়া দাওয়া বলতে ঠাম্মার কাছে শুনেছি যখন এইসব ক্রিয়াকাণ্ড চলতো, সকালবেলায় নাকি দাদুর বাদামের শরবত, আচ্ছা, গ্লাসে 1 গ্লাস, মানে এরকম এই গ্লাস মানে king size গ্লাস, আগে ওই রকম 1 গ্লাস শরবত, হ্যাঁ, বাদামের আমার শরবত, ঠাম্মা বেটে দিয়ে সেই শরবত বানাতো, মানে শুরুয়াত হতো ওইটা দিয়ে। তারপরে ছাতুর শরবত ছিল, এমনি ডিম টিম অত একটা সময় খেত, কিন্তু পরে আর খেত না। আর সব খাবার খেতে ভালোবাসতো, কোনো খাবারই না ছিল না, কিন্তু সেটা সীমিত, অল্প পরিমাণ, মানে যেটা যেরকম হওয়া উচিত, যে খাওয়াটা, যে রান্নাটা যেরকম হওয়া দরকার, মানে সন্তুষ্ট করে। করা। তাহলে এখন জাপানিজ একটা ফর্মুলা বলছে যে 20% সবসময় পেটটা ছেড়ে রাখতে, তাহলে মানে উনি অনেকদিন আগে থেকেই জাপানিজ ফর্মুলাটা, মানে সমস্ত খাবার, সব রকম খাবার, শাক সবজি ফলমূল সব ভালোবাসে, বাসতো, কিন্তু যে ভালোবাসি বললে একটু বেশি করে খেয়ে ফেলবো ওই চিন্তাধারা ছিল না, তার সংযম ছিল খুব। হ্যাঁ, এমনকি খেতে বসতো যখন, যদি বাড়িতে কেউ এসে উপস্থিত হতো সেই মুহূর্তে, আগে তাকে জিজ্ঞাসা করতো কিছু মুখে সারাদিনে খাওয়া হয়েছে কি, হয়তো কেউ বললো হ্যাঁ, কেউ বললো না, নিজের ভাতের থালাটা সরিয়ে দিয়ে ঠাম্মাকে বলতো তুমি থালা নিয়ে এসো, সেই খাবার থেকে তুলে সমস্ত ভাগ করে দিয়ে দিত। আর ঠাম্মা চেঁচাতো যে তুমি খেয়ে না, ঘরে আমার খাবার আছে, আমি দিচ্ছি বার করে, তোমার সামনেই দেবো, আমি বলেছি আমার এই থালা থেকে খাবার দিতে হবে, সেটাই দিতে হবে, মানে এই রকম ব্যাপার। সব বিষয় মানে একটু খুঁতখুঁতে ব্যাপারটা বড্ড ছিল, মানে এইসব ব্যাপারে, খাওয়া দাওয়ার ব্যাপারে শেষের দিকে আমার হাতে বললাম না, বাড়িতে কোনো মিস্ত্রি কাজ করতে চাইতো না। বলছি এবার একটা প্রশ্ন করব আপনাকে, খুব অস্বস্তিকর না। আর একটা কথা, ঠাকুর মশাই যদি মন্ত্র বলতেন ভুল, সেটা পর্যন্ত ধরতেন, তাই? দেখুন, বেঙ্গল ফাইলস গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রচারিত হবে বা বিভিন্ন জায়গায় দেখানো হবে, বা কি হবে সেটা আমরা এখনো জানি না, কিন্তু একটা আলোড়ন্ত সৃষ্টি হলো। আপনারা কিভাবে চান যে এই শহরে তার স্মৃতি রাখা হোক? কারণ বিভিন্ন জায়গায় দেখুন, অনেক জায়গায় তার মূর্তি বসে যাচ্ছে, আপনারা জানতে পাচ্ছেন না। একদিকে যেমন কেউ কেউ প্রচার করছে এটা রাজনৈতিক ব্যবসা, আবার অনেকে এটাকে চাপা দিয়ে, অর্থাৎ আগুনকে চাপা দিয়ে তারাও রাজনীতির ব্যবসা করছে।
এর মধ্যে আপনারা কি চান? কেমনভাবে গোপালবাবু বেঁচে থাকবেন গোপাল পাঠা নয়, গোপাল মুখোপাধ্যায় হয়ে? যথাযথ মর্যাদার সঙ্গে তাকে যদি সম্মান না করতে পারি, অসম্মান করার অধিকার কেউ দেয়নি, আমরা বেঁচে থাকতে দেবো না। তার প্রাপ্য সম্মান তাকে দেওয়া হবে। আমাদের শেষ চেষ্টা পর্যন্ত আমরা করে যাব। আমরা জানি না সেই জায়গা পর্যন্ত আমরা অ্যাচিভ করতে পারবো কিনা, সেই জায়গা পর্যন্ত হয়তো অ্যাচিভ করতে পারবো কিনা। কেউ হয়তো অর্ব অর্ব কোটি কোটি টাকা নিয়ে খেলছে, আমাদের হয়তো সেই সামর্থ্য, আমরা সেই জায়গায় হয়তো পৌঁছতে পারবো না, কিন্তু আমাদের শেষ চেষ্টা পর্যন্ত আমরা করে যাব, আমরা ছাড়বো না। তোমাকে রেসপেক্ট দিতেই হবে, যদি রেসপেক্ট না দিতে পারো, অসম্মান করার অধিকার কিন্তু তোমাকে দিইনি, আমরা বেঁচে থাকতে দেবো না, ব্যাস। আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাবো, এতটা সময় আপনারা দিয়েছেন। আমরাও চাই গোপাল মুখোপাধ্যায় গোপাল পাঠা নয়, গোপাল মুখোপাধ্যায় হয়ে এই শহরে সত্যনিষ্ঠ সত্যিকারের কাহিনী মানুষ জানুক। আসলে গোপাল পাঠাকে গোপাল পাঠা করার পেছনে অনেকে বলেন ষড়যন্ত্র আছে। এমন কোনো রাজনৈতিক দল ভারতবর্ষে নেই যারা একদিকে তাকে প্রচারের বাইরে রেখে যারা ভেবেছিল রাজনৈতিক সুবিধা পাবে, আবার আরেক দল রাজনৈতিক দল তারা তাকে প্রচারে নিয়ে এসে সুবিধা পেতে চায়। আসলে গোপাল বাবু একজন বিশিষ্ট বাঙালি ভদ্রলোক ছিলেন। বাঙালির জানা উচিত অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস, সেই সাহস দেখানো উচিত। আমরা জানি গোপালবাবু একা দাঁড়াননি, তার সঙ্গে সহযোগীরা ছিলেন, কিন্তু গোপাল মুখোপাধ্যায়ের জীবন মনে করিয়ে দেয় ইবসেনের সে বিখ্যাত এনিমি অফ দ্য পিপলের সেই শেষ লাইন, দ্য ম্যান হু স্ট্যান্ডস অ্যালোন হি ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান অন আর্থ। যেখানে সত্যজিৎ রায় গণশত্রুতে ঠিক একই নাটকের নাট্যরূপ হিসেবে দেখিয়েছিলেন যে বাইরে সবাই বলছেন ডাক্তারবাবু আমরা আপনার সঙ্গে আছি। আসলে ইবসেনের নায়ক ছিলেন না গোপালবাবু, ছিলেন সত্যজিৎ রায়ের গণশত্রুর নায়ক, যেখানে তিনি হয়তো ডাক দিয়েছিলেন, কিন্তু সমবেত সুরে গোটা কলকাতা তার পাশে ছিল। সেখানে কোনো বর্ণ ভাষা কোনো কিছুই ছিল না, ছিল কলকাতাকে বাঁচানোর তাগিদ। অসংখ্য ধন্যবাদ আপনাদের।